আসসালামু আলাইকুম সবাইকে। লেকচার 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি আর কোনো ধরনের এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। শুধু বাসায় বেশি বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তাহলেই মোটামুটি এই অধ্যায়ে তোমাদের 100% প্রিপারেশন কমপ্লিট হবে। তো আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় বেশি বেশি এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ গুলো তোমরা সলভ করবা। তো চলো আমরা বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। তো আজকে প্রথমে আমরা তরল পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। তরল পদার্থের তাপীয় প্রসারণ, তরল পদার্থের তাপীয় প্রসারণ। দেখো, কঠিন পদার্থের প্রসারণ নিয়ে যখন আমরা আলোচনা করছি, তাপীয় প্রসারণ নিয়ে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট প্রস্থ আছে, মানে ক্ষেত্রফল আছে, তো আয়তন আছে নির্দিষ্ট, ঠিক আছে। এই জন্য আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আবার আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করছি। কিন্তু তরল পদার্থের, আমরা সবাই জানি তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। যখন যে পাত্রে যেরকম আকারের পাত্রে আমরা রাখি, তখন সেই রকম আকার সে ধারণ করে, সেই পাত্রের মতো আকার ধারণ করে। তো তরল পদার্থের যেহেতু নির্দিষ্ট আকার নাই, তাহলে আমরা বলতে পারি যে দেখো, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, মানে নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, নির্দিষ্ট প্রস্থ নাই, তাহলে নির্দিষ্ট আকার নেই কার? তরল পদার্থ। কিন্তু তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, তাহলে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, মানে নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, নির্দিষ্ট প্রস্থ নাই, নির্দিষ্ট ক্ষেত্রফল নাই, নির্দিষ্ট আয়তন আছে, এই জন্য তরল পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। এই জন্য আমরা কি করি? তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ বিবেচনা করা হয়, শুধুমাত্র আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। ঠিক আছে, এটা কি আমরা ক্লিয়ার হইলাম সবাই? আয়তন প্রসারণ বিবেচনা করা হয়। এবার খেয়াল করো, তরল পদার্থকে যখন আমরা তাপ দিব, তরল পদার্থকে যখন আমরা তাপ সরবরাহ করব, তখন অবশ্যই তরল পদার্থ কোনো একটা ধরো পাত্রে রাখবো, পাত্রে রেখে আমরা তাকে তাপ দিব। তো এই যে তরল পদার্থকে আমরা পাত্রে রেখে তাপ দিব, পাত্রটাও তো উত্তপ্ত হবে, পাত্রটাও তো প্রসারিত হবে। তাহলে তরল পদার্থকে তাপ দেওয়ার সময় আমরা যখন পাত্রে রেখে তাপ দেই, তখন পাত্রটাও উত্তপ্ত হয়, পাত্রটাও প্রসারিত হয়। এই জন্য এই তরল পদার্থ প্রসারণের হিসাব নিকাশ করার সময় আমরা কিন্তু পাত্রের প্রসারণটাও হিসাব নিকাশ করি, পাত্রের প্রসারণটাও বিবেচনা করি। আচ্ছা, এখন তুমি কোনো একটা তরল পদার্থকে একটা পাত্রে রাখলে, রাখার পর তাপ দিচ্ছ। তো তাপ দিলে প্রথমে এই তাপটা গ্রহণ করতেছে কে? পাত্র। পাত্র কিন্তু প্রথমেই এই তাপটা গ্রহণ করতেছে, গ্রহণ করে তাপমাত্রা তার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে, পাত্র প্রথমে প্রসারিত হয়ে যাচ্ছে। তো খালি চোখে আসলে আমরা পাত্রের প্রসারণটা আমাদের কাছে দৃশ্যমান হয় না। এরপর পাত্র থেকে সেই তাপ আবার যাচ্ছে কোথায়? তরল পদার্থে। এরপর তরল পদার্থের তাপমাত্রা বাড়তেছে, তরল পদার্থটা প্রসারিত হচ্ছে। ঠিক আছে, এখন খালি চোখে আমাদের আপাত দৃষ্টিতে আমরা তরলের যে প্রসারণটুকু দেখি, এটা কিন্তু তরলের সত্যিকারের প্রসারণ না। কেন? কারণ ওই যে পাত্রের প্রসারণ হয়েছে, এইটা তো আমাদের কাছে দৃশ্যমান হয় নাই, যে পাত্রের প্রসারণ হয়েছে। পাত্রের প্রসারণ যদি আমাদের কাছে দৃশ্যমান হতো, তাহলে আমরা বুঝতাম যে তরল পদার্থের প্রসারণটা আসলে সত্যিকারের যে প্রসারণ, সেটা আসলে কতটুকু হয়েছে। তো আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে তরলের যে প্রসারণটা দৃশ্যমান হয়, এটা কিন্তু সত্যিকারের প্রসারণ নয়, এটা সত্যিকারের প্রসারণ নয়, এটাকে আমরা বলি হচ্ছে তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। ঠিক আছে, তো আমরা এখন এই যে আপাত প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণ, এইটা নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখো আমরা কি বললাম? আমরা বললাম যে তরল পদার্থকে যে পাত্রে রেখে তাপ দিতে হয়, তরল পদার্থকে পাত্রে রেখে তাপ দিতে হয়। আচ্ছা, তরল পদার্থকে যদি পাত্রে রেখে আমরা তাপ দেই, তাহলে কি হয়? এই যে পাত্রটি উত্তপ্ত হয় এবং পাত্রের আয়তন প্রসারিত হয়। পাত্রর যে আয়তন, এটা কিন্তু বেড়ে যায়, আমরা এটা জানি, পাত্রের আয়তন প্রসারিত হয়।
পাত্রের আয়তন প্রসারিত হয়। ফলে ফলে আমরা তরলের যে প্রসারণ দেখি সেটা সত্যিকারের প্রসারণ নয়, সত্যিকারের প্রসারণ নয়, প্রসারণ নয়, আপাত প্রসারণ। এটা কি? আপাত প্রসারণ। এইটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। ঠিক আছে, আশা করি এই কথাগুলো তোমাদের মাথায় থাকবে, খুবই ইজি কথা। এরপরে আমরা তো কিছু বেসিক কথাবার্তা জানি। কি? তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে বলতো কি হয়? সাধারণত আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের আয়তন কি হবে? বাড়বে। তো কঠিন পদার্থের আয়তন বাড়ে, তরল পদার্থের আয়তন বাড়ে, গ্যাসীয় পদার্থের আয়তন বাড়বে। তাপমাত্রা বৃদ্ধি করলে এই যে তরলের আয়তন বৃদ্ধি হবে, তরলের আয়তন বৃদ্ধি, তরলের আয়তন বৃদ্ধি। আর তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে, হ্রাস করলে তরলের আয়তন হ্রাস। এটা তো আমরা জানি, তাই না? এইটা আমাদের জানা। তো এখন আমরা এই যে তরলের যে আপাত প্রসারণ এবং তরলের সত্যিকারের যে প্রসারণ, এই দুইটা বিষয় খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই দুইটা বিষয় আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, যে তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ, প্রসারণ ও প্রকৃত প্রসারণ। তো এই যে শুধু প্রসারণ আমরা বলতেছি, এই শুধু প্রসারণ বলতেই কিন্তু আমাদের কি বোঝাচ্ছে? আয়তন প্রসারণ বোঝাচ্ছে। এই শুধু প্রসারণ বলতেই কিন্তু আমাদের আয়তন প্রসারণ বোঝাচ্ছে। কারণ ত্বরণের আমরা শুধুমাত্র আয়তন প্রসারণটাই বিবেচনা করি, তরলের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই, এই জন্য শুধু আয়তন প্রসারণ বিবেচনা করি। তো এই যে আপাত প্রসারণ মানে কি? তরলে আপাত প্রসারণ মানে হচ্ছে তরলে আপাত আয়তন প্রসারণ, আপাত আয়তন প্রসারণ, শুধুমাত্র আয়তন প্রসারণটাকে আমরা বিবেচনা করতেছি। এবার মনে করো আমাদের এখানে একটা সরু ফ্লাক্স আছে, একটা পাত্র আছে। তো এই পাত্রটাকে আমরা একটু আগায় ফেলি। ধরো এইখানে আমাদের একটা সরু ফ্লাক্স আছে, এই ধরো আমাদের একটা সরু ফ্লাক্স, এইটা আমাদের একটা সরু ফ্লাক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা সরু ফ্লাক্স। তো এই সরু ফ্লাক্সের মধ্যে আমরা কি রাখছি? এই যে তরল পদার্থ রাখছি, কোন একটা তরল পদার্থ রাখছি। পানি রাখতে পারি, পারদ রাখতে পারি, অন্য যে কোনো তরল রাখতে পারি। ঠিক আছে, এই যে তরল পদার্থ রাখা আছে, এই সরু ফ্লাক্সের মধ্যে তরল পদার্থ আমরা রাখছি। ধরো এই যে এ অবস্থান পর্যন্ত আমাদের তরল পদার্থ রাখা আছে, এ অবস্থান পর্যন্ত আমাদের তরল পদার্থ রাখা আছে। এবার তুমি যদি খেয়াল করো, আমরা যদি তাপ দেই, কি করি এটাকে? আমরা যদি তাপ দেই, তাহলে তাপ দিলে কি হবে? দেখো এই যে এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এটা হচ্ছে আমাদের এ অবস্থান। ঠিক আছে, এখন আমরা যদি এই পাত্রকে যদি তাপ দেই, কি সরবরাহ করি? এই যে তাপ সরবরাহ করি। তাপ সরবরাহ করলে আমরা যদি পাত্রকে তাপ দিই, তাপ সরবরাহ করতেছি আমরা। তো তাপ দিলে কি ঘটনা ঘটবে? দেখো তাপ দিলে প্রথমে কিন্তু তরল পদার্থ প্রসারিত হবে না। প্রথমে কি তরল পদার্থ প্রসারিত হবে না? প্রথমে দেখো এই পাত্র, এই যে পাত্রটা তাপ শোষণ করবে, তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করলে পাত্র তাপমাত্রা বেড়ে যাবে। তো এই পাত্রের তাপমাত্রা যখন বাড়বে, পাত্রের আকার আসলে একটু বেড়ে যাবে। তাহলে পাত্রের আকার আমরা যদি একটু বাড়াই দিই, দেখো এই পাত্রের আকার একটু বাড়াই দিলাম, পাত্রের আকার একটু বাড়াই দিলাম আমরা, এই যে, ঠিক আছে, ধরে নাও পাত্রের আকারটা একটু বেড়ে গেছে। তো এই যে পাত্রের আকারটা একটু বেড়ে গেল, দেখো পাত্রের আকারটা একটু বেড়ে গেছে কেন? আমরা তাপ সরবরাহ করছি, ফলে তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে গিয়ে কি হয়েছে? পাত্রের আকারটা বেড়ে গেছে। তো পাত্রের আকারটা বেড়ে গেলে কি হবে? দেখো তো ভেতরে জায়গা বেড়ে গেছে। ভেতরে যদি জায়গা বেড়ে যায়, তাহলে দেখো এই যে তরল পদার্থগুলো নিচে নেমে আসবে। কিন্তু ভেতরে জায়গা বেড়ে গেছে, ভেতরে আয়তন বেড়ে গেছে, পাত্রের আয়তন বেড়ে গেছে, মানে ভেতরে জায়গা বেড়ে গেছে। তাহলে এই যে তরল পদার্থের যে লেভেলটা এখানে ছিল, তরল পদার্থের এই লেভেলটা কিন্তু নিচে নেমে আসবে। তো আমরা ধরে নিলাম যে তরল পদার্থের এই লেভেলটা এই যে বি অবস্থানে নেমে আসছে, এই যে বি অবস্থানে নেমে আসছে তরল পদার্থের এই লেভেলটা।
এইটুকু কি আমরা বুঝতে পারলাম? এই যে এটা হচ্ছে আমাদের বি অবস্থান, তরল পদার্থের লেভেলটাই বি অবস্থানে নেমে আসছে। তাহলে দেখো আমরা কিন্তু এটা বলতে পারি, তাহলে আমাদের এই যে এ থেকে বি, এই যে এ থেকে বি এইটুকু যে আয়তন, এই যে এইটুকু যে আয়তন, যে আমাদের এতটুকু তরল দেখো নিচে নেমে গেছে, তার মানে কি ভিতরে হয়তো এতটুকু আয়তনের জায়গা বেড়ে গেছে, এই জন্য এই তরলটা নেমে গেছে, এই তরলটা নেমে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পাত্রটা আসলে এতটুকু আয়তন প্রসারিত হয়েছে, এই জন্য এতটুকু তরল ভেতরে জায়গা পাইছে। ঠিক আছে, ভেতরে জায়গা এতটুকু বেড়ে গেছে, আয়তন এতটুকু বেড়ে গেছে, এই জন্য এই যে এতটুকু তরল নিচে নেমে গেছে, ভেতরে চলে গেছে। তাহলে এইটুকুকে, এই যে এ বি, এইটুকুকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের পাত্রের প্রসারণ। এই যে এ বি, এই যে তরল এখানে যে আয়তনটা আছে, এই এ বি এই অংশটুকুর যে আয়তন, এটাকে আমরা বলতেছি হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ। পাত্রের আয়তন প্রসারণ, এইটুকু কি আমরা বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের পাত্রের আয়তন প্রসারণ, এইটুকু আমাদের পাত্রের আয়তন প্রসারণ। আচ্ছা, এবার খেয়াল করো, এবার পাত্র প্রসারিত হয়েছে, তাহলে পাত্র প্রসারিত হওয়ার পরে, এই যে পাত্র প্রসারিত হওয়ার পর এখন তো পাত্র থেকে তরল তাপ নিবে। প্রথমে দেখো তুমি তাপ সরবরাহ করলা, পাত্র তাপ নিল, পাত্রটা তাপ নিল, তাপমাত্রা বেড়ে প্রসারিত হইলো। এরপরে দেখো পাত্র থেকে কিন্তু তাপটা আবার তরলে যাচ্ছে, এই পাত্র থেকে তাপটা আবার কোথায় যাচ্ছে? তরলে যাচ্ছে। ফলে তরলের তাপমাত্রা এখন ধীরে ধীরে বাড়তে থাকবে। এখন তরলের তাপমাত্রা যখন আবার ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন তরলের আয়তন বাড়তে থাকবে। তো তরলের আয়তন বাড়তেছে আমাদের, এই যে তরলের আয়তন বাড়তেছে 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 বাড়তেছে, এভাবে ধরো তরলের আয়তন বাড়তে 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 তরলের আয়তন এইখানে আসছে আমাদের, এই যে এটাকে আমরা বললাম সি, এই যে সি অবস্থানে তরলের আয়তনটা আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সি অবস্থান। ঠিক আছে, এই অবস্থানটা আমাদের কোন অবস্থান? সি অবস্থান। তাহলে তুমি ভালো করে খেয়াল করো, তরল ছিল কোথায় আসলে? তরল যখন তাপ গ্রহণ করা শুরু করলো, তখন তরল কিন্তু বি অবস্থানে ছিল। তরল কোন অবস্থানে ছিল? বি অবস্থানে ছিল। তরল বি অবস্থান থেকে কোথায় চলে গেল? তরল বি অবস্থান থেকে চলে গেল, এই যে তরল এখানে আমরা দেখতে পাইলাম যে তরল বি অবস্থান থেকে প্রসারিত হইতে হইতে এই যে সি অবস্থানে চলে গেল। কিন্তু তরল বি অবস্থান থেকে প্রসারিত হইতে হইতে কোথায় চলে গেছে? সি অবস্থানে চলে গেছে। তাহলে তরলের যে সত্যিকারের প্রসারণ, তরলের যে সত্যিকারের প্রসারণ, দেখো তরল ছিল বিতে, তরল যখন তাপ গ্রহণ করা শুরু করছে, তরলের তাপমাত্রা যখন বাড়া শুরু করছে, তরল ছিল বি অবস্থানে, এই যে বি অবস্থানে, এই যে এখানে দেখো বি অবস্থানে ছিল। এরপরে তরলটা প্রসারিত হইতে 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 সি অবস্থানে গেল। তাহলে এই যে বি সি, এইটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এইটা আমাদের কি? তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে বি থেকে সি, এই যে আয়তনটা আছে, যে এতটুকু আয়তন বেড়ে গেল, এই আয়তনটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ। তরলের প্রকৃত আয়তন প্রসারণ, এইটুকু কি আমরা ক্লিয়ার হইলাম সবাই? আচ্ছা, এবার খেয়াল করো, তুমি এই যে মনে করো পাত্র তাপ সরবরাহ করে তুমি মনে করো বাইরে চলে গেছো, তাহলে মাঝখানে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা তুমি দেখো না, এই যে পাত্র প্রসারিত হয়েছে, এটা তো আমাদের কাছে দৃশ্যমান হয় না আসলে, যে পাত্র প্রসারিত হয়েছে, পানির লেভেল নিচে নেমে গেছে, তাই না? তুমি মনে করো এই যে তাপ দিয়ে বাইরে চলে গেছো, মাঝখানে এই ঘটনাটা যে ঘটছে এইটা তুমি জানো না, এটা তুমি দেখো নাই, তুমি এসে দেখতেছো এইটা। তাহলে তোমার কাছে কি মনে হবে? দেখো তুমি এই তরলটাকে রেখে গেছিলা এই ফ্লাক্সের এই অবস্থানে, তরল এখন কোথায়? সি অবস্থানে। তাহলে তোমার কাছে দেখে কি মনে হচ্ছে? তাহলে এ থেকে সি পর্যন্ত আয়তনটা বেড়ে গেছে, এই তরলের উচ্চতাটা কতটুকু বাড়ছে? এই যে এ থেকে সি পর্যন্ত, মানে এতটুকু আয়তন বেড়ে গেছে তোমার কাছে মনে হচ্ছে। তাহলে আপাত দৃষ্টিতে তোমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এই তরলটা, এই যে এ থেকে সি এতটুকু আয়তন বাড়ছে, এ থেকে সি এতটুকু আয়তন বাড়ছে, কারণ তুমি রেখে গেছিলে তো এই পর্যন্ত, তুমি রেখে গেছো এই পর্যন্ত। মাঝখানে যে পাত্রের প্রসারণ হয়েছে এটা তো তুমি জানোই না। ঠিক আছে, পাত্রের প্রসারণ হয়েছে এটা তুমি জানো না, তুমি এসে দেখতেছো যে এ থেকে সিতে উঠছে। তাহলে এই যে প্রসারণ, এই যে এই প্রসারণ আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা দৃশ্যমান হইতেছে, সেটা মনে হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত তরলের আয়তনটা প্রসারিত হয়েছে, এতে রেখে গেছিলাম এখন সিতে আছে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে এই যে এ সি, এইটা হচ্ছে আমাদের তরলের আপাত প্রসারণ। এসি হচ্ছে তরলের আপাত প্রসারণ। দেখো সবাই বুঝতে পারলা কিনা এইটুকু? এসি হচ্ছে আমাদের তরলের আপাত প্রসারণ। এইটুকু সবাই আমরা ক্লিয়ার হলাম কিনা? এইটুকু সবাই আমরা ক্লিয়ার হয়েছি কিনা? তাহলে আবার একটু বলতেছি, তাহলে দেখো একটা সরু ফ্লাক্স নিছি আমরা, এই ফ্লাক্সের মধ্যে কিছু তরল নিছি, তো তরলের অবস্থানটা কত পর্যন্ত? এই যে এ অবস্থান পর্যন্ত, এ পর্যন্ত আমরা তরলটা নিছি। এরপর আমরা কি করলাম? তাপ সরবরাহ করলাম। তো তাপ সরবরাহ করলে প্রথমে পাত্রটা উত্তপ্ত হবে, পাত্রটার তাপমাত্রা বাড়বে। তো প্রথমে পাত্রটার তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই পাত্রটার আয়তন বড় হয়ে গেছে।
তো পাত্রের আয়তন বড় হয়ে গেছে মানে পাত্রের ভিতরে জায়গা বাড়ছে, পাত্রের ভিতরে জায়গা বাড়লেই তরলটা, দেখো তরলের স্তরটা নিচে নেমে গেছে, কারণ পাত্রের ভিতরে জায়গা বেড়ে গেছে, পাত্রের ভিতরে তরল চলে গেছে। তাহলে এই যে এ তে ছিল, বি পর্যন্ত তরলটা নিচে নেমে গেছে, কার জন্য? পাত্রের প্রসারণের জন্য এতটুকু পাত্রের আয়তন বাড়ছে। তাহলে আমরা বলতে পারি এই যে এ বি পরিমাণ আয়তন পাত্রের বাড়ছে, এই জন্য এতটুকু আয়তনের তরল ভিতরে নেমে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পাত্রের প্রসারণ। এখন এর কিছুক্ষণ পর দেখো পাত্র প্রসারিত হয়েছে, এখন কিন্তু তরলটাও তো আস্তে আস্তে তাপ নেওয়া শুরু করবে পাত্র থেকে। তাহলে তরলটা যখনই তাপ নেওয়া শুরু করছে, তাপমাত্রা যখন তরলেরও বাড়া শুরু করছে, তখন কিন্তু এই ঘটনা ঘটা শুরু হয়েছে। এই যে তরল বি থেকে আস্তে আস্তে, এই যে তরল যত তাপমাত্রা বাড়তেছে, বি থেকে আস্তে 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 তরলের আয়তন কিন্তু প্রসারিত হইতে হইতে কোথায় আসছে? সি অবস্থানে আসছে। আমরা ধরে নিচ্ছি যে সি পর্যন্ত আসছে। তাহলে এখন দেখো, তাহলে তরল আসলে প্রকৃতপক্ষে তরল যখন তাপটা গ্রহণ করা শুরু করলো, তখন তরল কিন্তু বিতে ছিল। তরল কোথায় ছিল? বিতে ছিল। তাহলে বি থেকে এই তরলটার আয়তন প্রসারিত হয়ে এখন কোথায় আছে? সিতে। বি থেকে তরলটার আয়তন প্রসারিত হয়ে কোথায় গেছে? সিতে। তাহলে এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, বি সি। এই অংশটুকু যে আয়তন, এতটুকু তরলের আয়তন প্রকৃতভাবে বাড়ছে। কিন্তু তোমার কাছে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? তুমি রেখে গেছিলা এতে, মাঝখানে এই ঘটনা তুমি জানো না যে পাত্র আবার প্রসারিত হয়েছে, এটা তুমি জানোই না, ঠিক আছে? এখন আছে কোথায়? সিতে। তাহলে এ থেকে সি, যে এতটুকু তোমার কাছে মনে হবে যে আয়তনটা বাড়ছে, এতটুকু তোমার কাছে মনে হচ্ছে যে আয়তনটা বাড়ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি তরলের আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণ। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তরলের আপাত প্রসারণ আসলে কি, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তরলের আপাত প্রসারণ বলতে আসলে আমরা কি বুঝি বলো তো? আমরা কি লিখবো? তরলের আপাত প্রসারণ, যে তরলের আপাত প্রসারণ, বলো এটা আমরা কি লিখতে পারি? তরলের আপাত প্রসারণ আমরা কি লিখতে পারি এটাকে? এইটুকু, এই যে আপাত প্রসারণ। দেখো তরলের আপাত প্রসারণ মানে আমরা কি পাত্রের প্রসারণ বিবেচনা করতেছি? দেখো তুমি এইটা ভুলে যাও, এইটা ভুলে যাও, পাত্রের প্রসারণের এইটা ভুলে যাও। তাহলে এতে ছিল, এই যে সিতে উঠছে, এটাই তো এসি, এটাই তো তরলের আপাত প্রসারণ। তাহলে তুমি যদি পাত্রের প্রসারণটাকে বিবেচনা না করো, পাত্রের যে প্রসারণ হয়েছে এটা তুমি জানোই না, পাত্রের প্রসারণ বিবেচনা করতেছো না, তাহলে ছিল এতে, এখন আছে কোথায়? তাপ দেওয়ার ফলে এখন আছে হচ্ছে সিতে। তাহলে এই যে এসি, এটা হচ্ছে আপাত প্রসারণ, ঠিক আছে? এটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণ বিবেচনা না করে, এই যে পাত্রের প্রসারণ যে হয়েছে এটা আমরা জানিই না, পাত্রের প্রসারণ বিবেচনা না করে, প্রসারণ বিবেচনা না করে তাপমাত্রা বৃদ্ধির ফলে তরলের যে প্রসারণ দৃশ্যমান হয়, তরলের যে প্রসারণ দৃশ্যমান হয়, যে প্রসারণটুকুকে আমরা দেখতে পারি, যে প্রসারণ দৃশ্যমান হয়, ঠিক আছে? আপাত দৃষ্টিতে আমরা যতটুকু যেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান হয়, তাকে ওই তরলের আপাত প্রসারণ বলে। ওই তরলের আপাত প্রসারণ বলে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে প্রকৃত প্রসারণ কি, তরলের প্রকৃত প্রসারণ কোনটা? দেখো প্রকৃত প্রসারণ কোনটা, এবার কিন্তু তোমাকে পাত্রের প্রসারণটা বিবেচনা করতে হবে। পাত্রের প্রসারণ বিবেচনা না করলে তুমি কিন্তু প্রকৃত ব্যাপারটা বুঝতে পারবে না। তুমি যদি পাত্রের প্রসারণ, যে না প্রথমে পাত্র প্রসারিত হয়েছে ফলে তরলের লেভেলটা নিচে নেমে বিতে গেছে, এরপর বি থেকে এই তরলের আয়তনটা বেড়ে সিতে গেছে, তাহলে পাত্রের প্রসারণটা তুমি যদি বিবেচনা করো যে না প্রথমে পাত্র প্রসারিত হয়েছে ফলে তরলের লেভেলটা নিচে নেমে গেছে বিতে, এরপরে বি থেকে তরলের লেভেলটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়ে কোথায় গেছে? সিতে গেছে। তাহলে প্রকৃতপক্ষে তরলটা আসলে বি থেকে সি এই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রসারিত হয়েছে। তাহলে এবার আমাদেরকে দেখো, তাহলে তরলের প্রকৃত প্রসারণ এখানেই লিখলাম, যে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমাদের এবার কি করতে হবে? পাত্রের প্রসারণ বিবেচনা করতে হবে। পাত্রের প্রসারণ বিবেচনা করে, পাত্রের প্রসারণ বিবেচনা করে তাপমাত্রা বৃদ্ধি করলে, যে তাপমাত্রা বৃদ্ধির কারণে, তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের যে পরিমাণ আয়তনের আসলে প্রসারণটা হচ্ছে, যে পরিমাণ আয়তনের প্রসারণ হয়, আয়তনের প্রসারণ হয়, তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ বলে। ওই তরলের প্রকৃত প্রসারণ বলে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার এইটুকু।
এইটুকু সবাই আমরা বুঝতে পারছি যে আপাত প্রসারণ কি, প্রকৃত প্রসারণ কোনটা, আর পাত্রের প্রসারণ কোনটা। এইটুকু নিয়ে আশা করি আমাদের কারো ঝামেলা নাই। এখন দেখো, আমরা যদি এদের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাই, ঠিক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাই, এই যে আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের মধ্যে একটা সম্পর্ক, তাহলে এই চিত্র থেকে আমরা লিখতে পারি। দেখো এই যে চিত্র 3, এটা থেকে আমরা লিখতে পারি। তো এটা থেকে আমরা এখানে যদি লিখি, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি আমরা। এই চিত্র থেকে দেখো আমরা লিখতে পারি যে বি সি ইজ ইকুয়াল টু, এই চিত্র থেকে এই চিত্র থেকে আমরা যদি লিখি বি সি ইজ ইকুয়াল টু, এই যে বি থেকে সি, এটাকে আমরা দেখো দুই ভাগে যদি ভাগ করি, এ বি প্লাস এ সি, এ বি প্লাস এ সি, তাহলে বি সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ সি, এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি। এখন বি সি এটা কি, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, বি সি এতটুকু হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। এ বি এইটুকু কি, দেখো এ বি এইটুকু ছিল পাত্রের প্রসারণ, এ বি এইটুকু কি ছিল পাত্রের প্রসারণ। তাহলে আমরা লিখলাম এই যে পাত্রের, পাত্রের অবশ্য আয়তন প্রসারণ, তাই না, পাত্রের আয়তন প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ। আচ্ছা, এখন এ সি কি বলতো, এ সি কি, এসি আমরা কি লিখতে পারি, এই যে এসি এটা হচ্ছে আমাদের তরলের আপাত প্রসারণ, তাহলে প্লাস প্লাস তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। আচ্ছা, এখান থেকে দেখো তরলের প্রকৃত প্রসারণকে, তরলের প্রকৃত প্রসারণকে আমরা আয়তন প্রসারণ, এটা ঠিক আছে, তরলের প্রসারণ মানেই তো আয়তন প্রসারণ, তো আয়তন প্রসারণ বা আয়তন বৃদ্ধিকে আমরা ডেল ভি দ্বারা দেখাইতাম। তাহলে এই যে ডেল ভি, ডেল ভি যেহেতু এটা প্রকৃত প্রসারণ, তাহলে এই যে ডেল ভি আর দ্বারা দেখাইলাম, ডেল ভি আর। তরলের প্রসারণ মানেই তো আয়তন প্রসারণ, তো আয়তন প্রসারণকে আমরা ডেল ভি দ্বারা দেখাই। আয়তন প্রসারণকে আমরা যখন কঠিন পদার্থের আয়তন প্রসারণ করছি কি দ্বারা দেখাইতাম, ডেল ভি। তাহলে ডেল ভি যেহেতু প্রকৃত, এই জন্য ডেল ভি আর। পাত্রের প্রসারণ, তো পাত্রটা ধরো এটা গ্লাস দ্বারা তৈরি, তাহলে আমরা বললাম পাত্রের আয়তন প্রসারণ, তাহলে এই যে ডেল ভি, এই যে জি দ্বারা আমরা বুঝাইলাম যে পাত্রের প্রসারণ, ডেল ভি জি। প্লাস তরলের আপত প্রসারণ, তো তরলের আপত প্রসারণটাও তো আয়তন প্রসারণ, তরলের যে আপত প্রসারণ এটাও কিন্তু কি আয়তন প্রসারণ, তরলের প্রসারণ মানে আয়তন প্রসারণ, তাহলে এটাও হচ্ছে ডেল ভি, ডেল ভি, তো এটাকে আমরা এ দ্বারা দেখাইলাম, ডেল ভি এ। তাহলে এই যে তরলের প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু পাত্রের আয়তন প্রসারণ প্লাস তরলের আপত প্রসারণ, তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু পাত্রের আয়তন প্রসারণ প্লাস তরলের আপত আয়তন প্রসারণ। তাহলে এইটা হচ্ছে আমাদের এই প্রকৃত প্রসারণ, আপত প্রসারণ আর পাত্রের প্রসারণের মধ্যে সম্পর্ক, পাত্রের প্রসারণের মধ্যে সম্পর্ক। দেখো, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে, আশা করি এইটুকু তোমরা সবাই ক্লিয়ার। এখন আমরা আপত প্রসারণ সহগ আর প্রকৃত প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক দেখতে চাই, ঠিক আছে। এই যে যেহেতু তরলের আয়তন প্রসারণ হয়েছে, একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ আর একটা আপত আয়তন প্রসারণ, তাহলে আমরা তো আয়তন প্রসারণ সহগ আছে, এটা তো কঠিন পদার্থের ক্ষেত্রেও আমরা দেখে আসছি যে আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে। তো প্রকৃত আয়তন প্রসারণের জন্য প্রকৃত আয়তন প্রসারণ সহগ আছে, আপাত আয়তন প্রসারণের জন্য আপাত আয়তন প্রসারণ সহগ আছে। তো আয়তন প্রসারণ সহগকে আমরা কি দ্বারা দেখাইতাম, কঠিন পদার্থের ক্ষেত্রে গামা দ্বারা দেখাইতাম, তাই না, গামা দ্বারা দেখাইতাম। তো আমরা এবার প্রকৃত আয়তন প্রসারণ সহগ আর আপাত আয়তন প্রসারণ সহগ এদের মধ্যে সম্পর্ক দেখব, এদের মধ্যে আমরা এবার সম্পর্ক দেখব। তো এই সম্পর্কটা দেখার জন্য আমরা এবার একটা পাত্র ধরে নিব, কিন্তু সেই পাত্রটা সম্পূর্ণ পূর্ণ, আমরা তরল দ্বারা পূর্ণ করে নিব। আমরা এভাবে ধরলেও হবে, কিন্তু আমরা প্রমাণটাকে, আমাদের ব্যাখ্যাটাকে সহজ করার জন্য আমরা পূর্ণ তরল দ্বারা পূর্ণ করে নিব। তো এখান থেকে আমরা একটা পাত্র নিয়ে যাই, কপি করি, ধরো এই হচ্ছে আমাদের পাত্র। আচ্ছা, আমরা তাহলে আমরা এখানে কি দেখব, তরলের, তরলের প্রকৃত প্রসারণ সহগ, তরলের প্রকৃত প্রসারণ, প্রসারণ সহগ ও আপত প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। অবশ্যই পাত্রের প্রসারণ যে সহগটা এটাও কিন্তু থাকবে, কারণ পাত্রের প্রসারণ ছাড়া তো আমরা তরলের প্রসারণকে বিবেচনা করতে পারবো না, পাত্র তো থাকবে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সহগ আপত প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক, প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক।
তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা পাত্র, আমরা ধরে নিলাম, মনে করে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা পাত্র। তো এই পাত্রে এবার আমাদের যে তরলটা আছে এই তরলটা সম্পূর্ণ এই পাত্রে আমাদের যে তরলটা এবার সম্পূর্ণ এই পাত্র জুড়ে আছে, ঠিক আছে, সম্পূর্ণ ভর্তি, তরল দ্বারা সম্পূর্ণ ভর্তি। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি কি আমাদের পাত্র এই যে তরল দ্বারা পরিপূর্ণ, একদম তরল দ্বারা সম্পূর্ণ ভর্তি, তরল দ্বারা সম্পূর্ণ ভর্তি একটা পাত্র, আমাদের প্রমাণের সুবিধার জন্য সম্পূর্ণ ভর্তি। ঠিক আছে, এখন সম্পূর্ণ যদি ভর্তি হয় তাহলে দেখো তো এখানে তুমি একটু চিন্তা করো, তরল দ্বারা যদি সম্পূর্ণ ভর্তি থাকতো তাহলে প্রথমে আয়তন প্রসারিত হতো, তরলটা একটু নিচে নেমে যেত, এরপরে তরলটা যখন তাপ গ্রহণ করতো তাপমাত্রা বাড়তো, আয়তন প্রসারিত হইতো, ঠিক আছে। কোন এক সময় কি হইতো, অতিরিক্ত তরলটা কি হইতো, উপচে পড়ে যেত, তাই না, আয়তন বাড়তে উপচে পড়ে যেত, যে তরলটা যদি এখানে আয়তন প্রসারণ জায়গা না হতো উপচে পড়ে যেত। তা আমরা এখানে দেখবো আসলে কখন উপচে পড়বে, ঠিক আছে, কখন উপচে পড়বে না, এটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা একটা পাত্র নিছি। এখন দেখো এই পাত্রকে আমরা যদি তাপ সরবরাহ করি, পাত্রকে যদি তাপ সরবরাহ করা হয়, যে তাপ দিলে, তাহলে তাপ দিলে কি ঘটনা ঘটবে, প্রথমে পাত্রটা তাপ গ্রহণ করবে, তাপমাত্রা বেড়ে যাবে, পাত্রটা কি হবে, প্রসারিত হবে, পাত্র প্রসারিত হলে এই পানির লেভেলটা নিচে নেমে যাবে, এরপরে পাত্র থেকে তাপটা তরলে যাবে, তরলের তাপমাত্রা বাড়বে, এর ফলে তরলের আয়তন আবার বৃদ্ধি পেতে শুরু করবে, যেটা আমরা আগে আলোচনা করলাম। আচ্ছা, এবার খেয়াল করো, এইখানে আমরা ধরে নেই যে মনে করি এই পাত্রটা সম্পূর্ণ তরল দ্বারা পরিপূর্ণ, মনে করি এই পাত্রের যে আয়তন অথবা তরলের আয়তন, তাহলে এখানে তরলের আয়তন আর পাত্রের আয়তন কিন্তু সমান সমান, এই যে তরলের আদি আয়তন ইজ ইকুয়াল টু হবে পাত্রের আদি আয়তন। কেন? কারণ আমরা সম্পূর্ণ পাত্রটাই তরল দ্বারা পূর্ণ করে ফেলছি, তাই না। তাহলে তরলের আদি আয়তন যা, এখন তরলের আদি আয়তন যা, পাত্রের আদি আয়তন কিন্তু তাই, পাত্রের আদি আয়তন এই যে V1, আমরা এটা ধরে নিলাম যে তরলের আদি আয়তন যা, পাত্রের আদি আয়তন তাই, এবং সেটা হচ্ছে V1, যেহেতু আমরা এই সম্পূর্ণ পাত্রটাকে তরল দিয়ে পরিপূর্ণ করে ফেলছি। আচ্ছা, এবার খেয়াল করো, তাপমাত্রা আমরা ধরো বাড়াইলাম, এই যে তাপ দিলাম, তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাহলে তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করলে আমরা তাপমাত্রা বৃদ্ধি করছি, ডেলটি পরিমাণ বৃদ্ধি করলে, তো তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটনা ঘটবে, প্রথমে পাত্র প্রসারিত হবে, তাহলে পাত্রের প্রসারণটা আমরা ধরি, পাত্রের আয়তন প্রসারণ, ধরো পাত্রের আয়তন প্রসারণটা আমাদের হইলো পাত্রের আয়তন প্রসারণ, তাপমাত্রা বৃদ্ধি করলাম, পাত্রের আয়তন প্রসারণ হইলো, আয়তন প্রসারণটাকে আমরা দেখাইলাম ডেল ভি জি দ্বারা, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধি করলে পাত্রের যে আয়তন প্রসারণ, এটাকে আমরা দেখাইলাম ডেল ভি জি দ্বারা। এরপরে কি হবে, তরলের প্রসারণ হবে, তো তরলের যে প্রসারণটা হবে সেটাকে আমরা লিখলাম যে তরলের দুই ধরনের প্রসারণ থাকবে, এখানে তরলের প্রকৃত আয়তন প্রসারণ থাকবে একটা, প্রকৃত আয়তন প্রসারণ, বা তরলের শুধু প্রকৃত প্রসারণ লিখলেই হইলো, ঠিক আছে, তরলের তো শুধুমাত্র আয়তন প্রসারণটাই থাকে, তাহলে ডেল ভি আর, এবং তরলের আপত প্রসারণ, এটা হচ্ছে ডেল ভি এ। তো তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু আমরা এই যে একটু আগে যে ঘটনাটা এখানে দেখলাম, এই ঘটনাটা কিন্তু এখানে ঘটবে, তাহলে আমরা পাত্রের প্রসারণ পাইলাম, তরলের প্রকৃত প্রসারণ পাইলাম, এবং তরলের আপত প্রসারণ পাইলাম। এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে তরলের এই পাত্রের দেখো একটা প্রসারণ সহগ আছে, এই পাত্রের একটা প্রসারণ সহগ আছে, এই যে পাত্রের, তাহলে পাত্রের প্রসারণ সহগ মানে পাত্রের আয়তন প্রসারণ যে সহগ, আমরা পাত্রের আয়তন প্রসারণ সহগটাকে এই পাত্রের আয়তন প্রসারণ সহগ, এটাকে আমরা যদি গামা, আয়তন প্রসারণকে গামা দ্বারা দেখাই, তো এখানে তো সবগুলো আয়তন প্রসারণ, তো একটু আলাদা করার জন্য এটাকে আমরা গামা জি দ্বারা দেখাইলাম, ঠিক আছে, পাত্রের আয়তন প্রসারণ সহগ গামা জি। এই তরলের প্রকৃত আয়তন প্রসারণ যে সহগ, তরলের প্রকৃত আয়তন প্রসারণ সহগ, তো এটাকে আমরা দেখাইলাম গামা আর, প্রকৃত প্রসারণ সহগ। আর তরলের আপত যে প্রসারণ সহগ,
আপাত প্রসারণ সহগ, এটাকে আমরা দেখাইলাম গামা এ দ্বারা। এবার আমরা এই আয়তন প্রসারণ সহগের সূত্র শিখে আসছি। কঠিন পদার্থে যখন আমরা আয়তন প্রসারণ নিয়ে পড়াশোনা করছি, সেখানে কিন্তু আয়তন প্রসারণ সহগের আমরা সূত্র শিখে আসছি। আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল গামা ইজ ইকুয়াল টু ডেল ভি ভি ওয়ান ডেল টি। গামা ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু ডেল টি। এখন আমি যদি এই সূত্রটাই দেখো পাত্রের জন্য লিখি, এই যে পাত্রর জন্য আমরা এই সূত্রটা যদি লিখি পাত্রের ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখতে পারি? এই যে গামা জি ইজ ইকুয়াল টু ডেল ভি জি, গামা জি ইজ ইকুয়াল টু ডেল ভি জি। ডেল ভি জি হচ্ছে আমাদের পাত্রের প্রসারণ, ডিভাইডেড বাই ভি ওয়ান পাত্রের আদি আয়তন। তো পাত্রের আদি আয়তন আর তরলের আদি আয়তন সমান, তাপমাত্রা বৃদ্ধি করছি ডেল টি, তাপমাত্রা বৃদ্ধি করলাম ডেল টি। তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? এই যে ডেল ভি জি ইজ ইকুয়াল টু গামা জি, এই যে এটা ভি ওয়ান ইন্টু ডেল টি নিচে আছে, তাহলে একে যদি এই পাশে পাঠায় দাও, এখানে ভাগ অবস্থা আছে, এই পাশে পাঠালে গুণ হয়ে যাবে, তাহলে ভি ওয়ান ডেল টি এটা আমরা পাইলাম। তরলের প্রকৃত প্রসারণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তরলের প্রকৃত, এই যে প্রকৃত ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আমরা লিখতে পারি ডেল আর ইজ ইকুয়াল টু ডেল ভি আর, তরলের প্রকৃত আয়তন প্রসারণ যেটা, ডিভাইডেড বাই তরলের প্রকৃত আয়তন কত? ভি ওয়ান, তরলের আদি আয়তন যেটা ভি ওয়ান, ডেল টি, এই যে ডেল টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে ডেল ভি আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ওয়ান ইন্টু ডেল টি, এটা ভাগ অবস্থা আছে, এটাকে যদি সাইড চেঞ্জ করো গুণ হয়ে যাবে, তাহলে ডেল আর ভি ওয়ান ডেল টি। এবার আপতর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই যে তরলের আপত প্রসারণের ক্ষেত্রে, আমি শর্ট করে লিখতেছি তরলের আপত ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আপত ক্ষেত্রে, আপত প্রসারণের ক্ষেত্রে, তাহলে গামা এ আপাত প্রসারণ সহগ, এই যে গামা এ, আমরা আপাত প্রসারণ সহগকে গামা এ বলছি, গামা এ। এখন আপাত প্রসারণ কতটুকু? ডেল ভি এ, আপাত প্রসারণ হচ্ছে ডেল ভি এ ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল টি। তাহলে এখান থেকে ডেল ভি এ সমান সমান আমরা কি লিখতে পারি? এই যে ডেল ভি এ সমান সমান আমরা লিখতে পারি গামা এ ভি ওয়ান ইন্টু ডেল টি। আশা করি এইটুকু সবাই আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা দেখো একটু আগেই একটা সূত্র শিখে আসছি, এই যে তরলের প্রকৃত প্রসারণ ডেল ভি আর ইজ ইকুয়াল টু ডেল ভি জি প্লাস ডেল ভি এ, এটা আমরা একটু আগেই শিখে আসছি। তাহলে এইটা কিন্তু আমরা জানি, এইটা আমরা জানি। তাহলে এইটা যদি আমরা জানি, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে খেয়াল করো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে এখানে লিখলাম আমরা। তাহলে আমরা জানি ডেল ভি আর ইজ ইকুয়াল টু কি? ডেল ভি জি প্লাস ডেল ভি এ। এটা কিন্তু আমরা শিখে আসছি একটু আগে, এইটা আমরা একটু আগেই শিখে আসছি। এখন এখানে যদি তুমি মান বসায় দাও, দেখো এখানে মান বসায় দাও, ডেল ভি আর সমান সমান কি বসাইতে পারো তুমি? এই যে ডেল ভি আর গামা আর ভি ওয়ান ডেল টি। তাহলে ডেল ভি আর সমান সমান বসায় দাও গামা আর ভি ওয়ান ডেল টি, ডেল ভি জি, তাহলে গামা জি ভি ওয়ান ডেল টি, ডেল ভি এ সমান সমান বসাইতে পারো গামা এ ভি ওয়ান ডেল টি। এবার দেখো এই রাইট হ্যান্ড সাইডে তুমি ভি ওয়ান ডেল টি কমন নিতে পারো। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি ভি ওয়ান ডেল টি কমন নাও, তাহলে এই পাশেও ভি ওয়ান ডেল টি আছে, তাহলে উভয় পাশ থেকে ভি ওয়ান ডেল টি কাটাকাটি, তাহলে গামা আর ইজ ইকুয়াল টু গামা জি প্লাস গামা এ। তাহলে এইটা হচ্ছে আমাদের তরলের প্রকৃত প্রসারণ সহগ, আপাত প্রসারণ সহগ এবং পাত্রের আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। উভয় পাশ থেকে দেখো, এই পাশে ভি ওয়ান ডেল টি কমন নিবা, তাহলে ভি ওয়ান ডেল টি কমন নিলে এই পাশে ভি ওয়ান ডেল টি আছে, উভয় পাশ থেকে কাটাকাটি, এখানে থাকবে গামা আর, তার মানে হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ সহগ ইজ ইকুয়াল টু পাত্রের আয়তন প্রসারণ সহগ প্লাস তরলের আপাত আয়তন প্রসারণ সহগ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই আয়তন প্রসারণ সহগগুলোর মধ্যে সম্পর্ক, আয়তন প্রসারণ সহগগুলোর মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারলা সবাই। এবার দেখো, আমি যদি তোমাকে বলি কয়েকটা কেস যদি আমরা চিন্তা করি, মনে করো কেস ওয়ান, এই যে কেস ওয়ান, এই কেস ওয়ানের ক্ষেত্রে আমি তোমাকে বললাম যদি এমন হয়, যদি ডেল ভি আর কি? তরলের প্রকৃত আয়তন প্রসারণ, এইটা যদি এই ডেল ভি জি এর থেকে বড় হয়, ডেল ভি আর ডেল ভি জি এর থেকে বড় হয়, তাহলে আসলে কি ঘটনাটা ঘটবে? আসলে যদি ডেল ভি আর গ্রেটার দেন ডেল ভি জি হয়, তাহলে আসলে কি ঘটতে পারে? দেখো তো এখানে
এইখানে প্রথমে দেখি আমরা, দেখো যদি ডেল ভি আর মানে তরলের প্রকৃত যে প্রসারণ, এই যে ডেল ভি আর বি সি, এটাই হচ্ছে ডেল ভি আর বি সি, এইটা ডেল ভি জি মানে পাত্রের যে প্রসারণ ডেল ভি জি, যে এ বি, তো এখানে তো বড়, এখানে বড়, যেটা আসলে সাধারণত হয় বড়ই হয়, সাধারণত কিন্তু বড়ই হয়। ডেল ভি আর এই ডেল ভি জি এর থেকে কি হয়, বড় হয়, এটাই সাধারণত হয়। তাহলে বড় হলে আমাদের কাছে এই যে আপাত যে প্রসারণ এটা দৃশ্যমান হবে, আপাত প্রসারণটা আমরা দেখতে পাবো, আপাত প্রসারণটা আমরা কি করতে পাবো, দেখতে পাবো। তাহলে আপাত প্রসারণটা আমরা দেখতে পাই যদি এটা বড় হয়, তাহলে আপাত প্রসারণ দৃশ্যমান হয়। তাহলে প্রথম যে ঘটনাটা আমরা ঘটতেছে এখানে, আপাত প্রসারণ দৃশ্যমান হয়, আপাত প্রসারণ দৃশ্যমান হয়, দৃশ্যমান আপাত প্রসারণটা আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার যদি সম্পূর্ণ ভর্তি থাকতো পানি দ্বারা, পাত্র যদি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি থাকতো, তাহলে চিন্তা করো এই পাত্র যদি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি থাকতো, তাহলে প্রথমে কি হইতো, এই পাত্রটা, এই ধরো এটা হচ্ছে এ, এখানে পানি আছে, ঠিক আছে, এটা হচ্ছে এ অবস্থান, এরপর এটা এখানে নেমে আসতো বি, পাত্রের প্রসারণের জন্য প্রথমে নেমে আসতো বিতে, এরপরে তরল যখন আবার তাপ গ্রহণ করতো, এর আয়তন কিন্তু বাড়তে 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 বাড়তে, দেখো যদি এই যে পাত্রের প্রসারণ তো এতটুকু, এর থেকেও যদি বেশি হতো, এই যে বি থেকে বাড়তে 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 এর থেকেও যদি বেশি হতো, তখন পানি উপচে পড়তো, তখন পানি কি হইতো, উপচে পড়তো। তাহলে আমার পানির লেভেলটা কিন্তু আসছে এখন এতে, তাহলে প্রথমে পাত্র প্রসারিত হবে, ফলে পানিটা নিচে নেমে যাবে, বিতে আসলো। এখন বিতে আসার পর এরপরে তরল প্রসারিত হওয়া শুরু হবে, তরল তাপমাত্রা বাড়বে, প্রসারিত হওয়া শুরু হবে, বাড়তেছে বাড়তেছে, আয়তন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই যে ডেল ভি আর মানে তরলের প্রকৃত যে প্রসারণ, এটা যদি পাত্রের প্রসারণের থেকে বেশি হয়, তাহলে তরলটুকু উপচে পড়বে, তরল উপচে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে যদি পাত্র সম্পূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে তরল কিন্তু উপচে পড়বে, যে তরল উপচে পড়বে। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, তরল উপচে পড়বে, এই যে যতটুকু তরল উপচে পড়তেছে, এই যে উপচে পড়া যে তরল, উপচে পড়া তরলের যে আয়তন, উপচে পড়া তরলের আয়তন, আয়তনই হবে তরলের আপাত প্রসারণ। যতটুকু তরল আসলে, যতটুকু আয়তনের তরল আসলে পড়ে যাবে, সেটাই হচ্ছে তরলের এখানে আপাত প্রসারণ, আপাত প্রসারণ যদি সম্পূর্ণ পূর্ণ থাকে সেই ক্ষেত্রে। আর পূর্ণ না থাকলে তো আমরা আপাত প্রসারণ দেখতেই পাইতেছি যে আসলে কতটুকু হচ্ছে। এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কেস নাম্বার 2, কেস নাম্বার 2, যদি এমন হয় এই দুটো সমান, যদি ডেল ভি আর মানে তরলের প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু ডেল ভি জি হয়, তাহলে কি ঘটবে, তরলের প্রকৃত প্রসারণ আর পাত্রের প্রসারণ সমান সমান, দেখো তাহলে কি ঘটে এখানে খেয়াল করো। তাহলে প্রথমে পাত্র প্রসারিত হইলো এবি পরিমাণ, এখন তরলের প্রকৃত প্রসারণটা দেখো এখানে এ বি, এই যে বি থেকে সি পর্যন্ত চলে গেছে, মানে এ বি এর থেকেও বেশি হয়েছে। যদি এমন না হতো, যদি সমান সমান হতো, ধরো এই যে সমান সমান, তরলের প্রকৃত প্রসারণ সমান সমান, মানে বি থেকে সি পর্যন্ত যায় নাই, প্রথমে প্রথমে কি হয়েছে, পাত্রের প্রসারণের জন্য এ থেকে বিতে নেমে আসলো, ওকে ফাইন। এরপরে কি হইলো, তরলটা যখন প্রসারিত হওয়া শুরু হলো, তরল প্রসারিত হচ্ছে 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 হচ্ছে, এই যে এ পর্যন্ত গিয়ে প্রসারিত হয়েছে, এ পর্যন্ত প্রসারিত হয়েছে, মানে সমান সমান, পাত্র প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণ সমান সমান। তাহলে কি দেখো তো তোমার কাছে আপাত প্রসারণটা দৃশ্যমান হচ্ছে, আপাত প্রসারণটা কি তোমার কাছে দৃশ্যমান হচ্ছে না, আপাত প্রসারণটা তোমার কাছে কিন্তু আর দৃশ্যমান হচ্ছে না, তুমি আর আপাত প্রসারণটা কিন্তু দেখতে পাইতেছো। ক্লিয়ার সবাই? তাহলে আমরা লিখতে পারি যে আপাত প্রসারণ দৃশ্যমান হবে না, তাহলে আপাত প্রসারণ দৃশ্যমান হচ্ছে না এখানে, এই যে আপাত প্রসারণ দৃশ্যমান হবে না, আপাত প্রসারণ দৃশ্যমান হবে না, আমরা দেখতে পাবো না আপাত প্রসারণ দৃশ্যমান হবে না, আমাদের কাছে মনে হবে তরলটা আসলে প্রসারিত হয়নি, আপাত প্রসারণ দৃশ্যমান না। এখন যদি সম্পূর্ণ তরল দ্বারা পূর্ণ থাকে, এরকম যদি হয় সম্পূর্ণ তরল দ্বারা পূর্ণ, তাহলে দেখো এই যে পাত্র প্রসারিত হয়ে এ থেকে বিতে আসছে, এরপর এখান থেকে তরল প্রসারিত হওয়া শুরু করে আবার এতে গেছে, তার মানে কি এখানেও তুমি আপাত প্রসারণ দৃশ্যমান হবে না, বা পানি উপচে পড়বে না, তুমি বলতে পারো পানি উপচে কিন্তু এখানে পড়বে না। ঠিক আছে, উপচে কি পড়বে, আর না, পানি উপচে পড়বে না এখানে, এই যে তরল উপচে পড়বে না, তরল উপচে পড়বে, উপচে পড়বে না, কারণ সমান সমান হয়েছে। ঠিক আছে, আপাত প্রসারণ দৃশ্যমান হবে না। এবার কেস 3, 3 নম্বর কেস, যদি ছোট হয়, যদি এই যে ডেল ভি আর লেস দেন ডেল ভি জি হয়, ছোট মানে পাত্রের প্রসারণটা এবার বেশি,
তরলের প্রকৃত প্রসারণের থেকে পাত্রের প্রসারণটা বেশি। তাহলে কি হবে বলতো? তাহলে কি হবে? দেখো এই চিত্র খেয়াল করো। প্রথমে পাত্র প্রসারিত হইলো, পাত্র প্রসারিত হয়েছে এ থেকে বি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। তাপ দিলাম, পাত্র উত্তপ্ত হয়ে পাত্রটা প্রসারিত হলো এ থেকে বি। এবার যখন দেখো তাহলে এ থেকে বি, এই যে এ থেকে বি আমরা এখানেই দেখাইলাম, এ থেকে বি, এ থেকে বি, এই যে এ থেকে বি। এবার তরলটা যখন তাপমাত্রা গ্রহণ সরি তাপ গ্রহণ করতেছে, তাপমাত্রা বাড়তেছে, তাহলে তরলের আয়তন বাড়তেছে, এই যে তরলের প্রকৃত আয়তন বাড়তেছে 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 বাড়তেছে। এখন পাত্রের প্রসারণ যতটুকু এ থেকে বি, পাত্রের প্রসারণের সমানও হয় নাই, পাত্রের প্রসারণের থেকে তরলের প্রকৃত প্রসারণটা ছোট, এই যে এতটুকু বাড়ছে, ধরো আর বাড়ে, এতটুকু বাড়ছে আর বাড়ে নাই। তাহলে দেখো তো তোমার কাছে কি মনে হচ্ছে? তুমি তো দেখছিলা তরলটা এতে ছিল, তুমি দেখছিলা তরলটা কোথায় ছিল? এতে। এখন তরলটা এরও নিচে, তার মানে কি তোমার কাছে কি মনে হইতেছে? যে তরলটা মনে হয় সংকুচিত হয়েছে, তরলটা মনে হয় কি হয়েছে, তাপ দেওয়ার কারণে তরলটা মনে হয় সংকুচিত হয়েছে। দেখো ছিল এতে, তুমি তাপ দিলা, তাপমাত্রা বাড়লো, তাপমাত্রা বাড়ার পর নিচে মনে হইতেছে না নিচে নেমে গেছে। তাহলে আপাত দৃষ্টিতে তোমার কি মনে হইতেছে? তরলটা মনে হয় সংকুচিত হয়েছে। আসলে কি তরল সংকুচিত হয়েছে? না, তরল কিন্তু আসলে সংকুচিত হয়নি, তরল কিন্তু প্রসারিত হয়েছে। কিন্তু পাত্রের প্রসারণটা বেশি, তোমার তরলের প্রসারণের থেকে, তরলের প্রকৃত প্রসারণের থেকে পাত্রের প্রসারণটা বেশি। এই জন্য তোমার আপাত দৃষ্টিতে তোমার কাছে কি মনে হইতেছে? তরলটার মনে হয় সংকোচন হয়েছে, তরলটার মনে হয় সংকোচন হয়েছে, এটা তোমার আপাত দৃষ্টিতে মনে হইতেছে। দেখো এটুকু বুঝলা কিনা তোমরা? তাহলে তরলটা ছিল আমার এ লেভেলে, তাপ দিলাম, পাত্র প্রসারিত হইলো এ থেকে বি, এ বি হচ্ছে পাত্রের প্রসারণ। এখন তরলটা আস্তে আস্তে প্রসারিত হবে, তরলটা তাপমাত্রা বাড়বে, তরলটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে 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 বি থেকে বি থেকে বি থেকে এ পর্যন্ত পৌঁছায় নাই, এর আগে প্রসারণ থেমে গেছে। ঠিক আছে, এই যে এ পর্যন্ত প্রসারণটা হইলো তরলের। তাহলে তোমার কাছে কি মনে হইতেছে? ছিল এতে, এখন আছে এরও নিচে, তার মানে কি তাপ দেওয়ার কারণে মনে হয় তরলটা সংকুচিত হয়েছে। তোমার কাছে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে তরলের কি মনে হইতেছে? সংকোচন হয়েছে, এইটা তোমার মনে হইতেছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারলাম আমরা? এটা কি আমরা বুঝতে পারলাম কিনা দেখো। তাহলে আমাদের কাছে কি মনে হইতেছে? এখানে আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হইতেছে তরল সংকুচিত হয়েছে বলে মনে হয়, বলে মনে হবে। ঠিক আছে, আপাত দৃষ্টিতে এইটা তোমার কাছে মনে হবে যে তরলটা মনে হয় সংকুচিত হয়েছে, তরলটা মনে হয় কি হয়েছে? সংকুচিত হয়েছে, এটাই তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে। দেখো এই তিনটা কেস আমরা সবাই ক্লিয়ার কিনা? এই তিনটা কেস ক্লিয়ার কিনা? তাহলে যদি প্রকৃত প্রসারণটা বড় হয়, মানে সাধারণত যেটা হয়, সাধারণত কিন্তু এইটাই ঘটে, সাধারণত এইটা ঘটে। প্রকৃত প্রসারণ যদি বড় হয় তাহলে আপাত প্রসারণটা আমরা দেখতে পারবো যে এতটুকু আপাত প্রসারণ হয়েছে, যদি প্রকৃত প্রসারণটা পাত্রের প্রসারণের থেকে বড় হয়। অথবা যদি পাত্রটা সম্পূর্ণ তরল দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে ওখান থেকে তরল উপচে পড়বে, যতটুকু আয়তনে তরল উপচে পড়বে সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। কেস টু, যদি সমান সমান হয় তাহলে আপাত প্রসারণ আমরা দেখতে পাবো না, আপাত প্রসারণ দৃশ্যমান হবে না। আর তরলটা যদি সম্পূর্ণ, এই পাত্র যদি সম্পূর্ণ তরল দ্বারা পূর্ণ থাকে সেখানেও তরল উপচে পড়বে না। কেস থ্রি, যদি প্রকৃত প্রসারণটা পাত্রের প্রসারণের থেকে ছোট হয়, কম হয়, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে তরলটা মনে হয় সংকুচিত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কি তরল সংকুচিত হয়েছে? না, প্রকৃতপক্ষে কিন্তু তরলের আয়তন এখানেও বাড়ছে। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি এবার তরলের প্রকৃত প্রসারণ সহগ কি, আসলে তোমাকে যদি বলা হয় তরলের প্রকৃত প্রসারণ সহগ বলতে আমরা কি বুঝি? তরলের প্রকৃত প্রসারণ সহগ, যেটাকে আমরা কি বললাম? যেটাকে আমরা গামা আর দ্বারা প্রকাশ করলাম, গামা আর। তো গামা আর এর ইকুয়েশন জানি আমরা। দেখো গামা আর ইজ ইকুয়াল টু, আমরা কি বললাম? এই যে ডেল ভি আর ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল টি, এটা হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ, তরলের যে প্রকৃত প্রসারণ তার সূত্র, তরলের প্রকৃত প্রসারণের সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি যে যখন এই যে ডেল টি মানে তাপমাত্রা 1 কেলভিন আমরা বাড়াই, ডেল টি হচ্ছে 1 কেলভিন, ও ভি ওয়ান এর মান যদি 1 মিটার কিউব হয়, আদি আয়তন যদি 1 মিটার কিউব হয়, তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলাম, আর একক আয়তনে মানে 1 মিটার কিউব আয়তনে, আয়তনটা যদি আদি আয়তনটা যদি 1 মিটার কিউব হয়, 1 মিটার কিউব আয়তনে আর কি হয়, তাহলে তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি? দেখো ডেলটির মান 1, ভি ওয়ান এর মানও 1, তাহলে গামা আর ইজ ইকুয়াল টু তখন কি হবে? এই যে ডেল ভি আর। আমরা ঠিক কঠিন পদার্থের ক্ষেত্রে যেরকম সংজ্ঞা দিচ্ছি এখানেও কিন্তু ঠিক একই রকম সংজ্ঞাই দিব। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? যে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে
বৃদ্ধি করলে তরলের তরলের প্রতি একক আয়তনে তরলের প্রতি একক আয়তনে আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে এই ডেল ভি আর কিন্তু প্রকৃত প্রসারণ যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ সহগ বলে প্রকৃত প্রসারণ সহগ বলে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলাম, তরলের প্রতি একক আয়তনে মানে 1 মিটার কিউব আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে, যে পরিমাণে যে ডেল ভি আর প্রকৃত প্রসারণ, যে পরিমাণ আয়তনের প্রকৃত প্রসারণ ঘটতেছে তাকে আমরা বলতেছি ওই তরলের প্রকৃত প্রসারণ সহগ। মানে ডেল ভি আরটাই হচ্ছে আমাদের গামা আর, ডেল ভি আরটাই গামা আর। কখন? তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে, এই যে প্রতি একক আয়তনে 1 মিটার কিউব আয়তনে, প্রতি একক আয়তনে তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে 1 মিটার কিউব আয়তনের একটা তরলে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয়, যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় মানে ডেল ভি আর, সেটাই হচ্ছে আমাদের গামা আর, মানে প্রকৃত প্রসারণ সহগ। আশা করি আমরা ক্লিয়ার। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, মনে করো তোমাকে একটা তরল দেওয়া হয়েছে যে পারদ, যে পারদের প্রকৃত প্রসারণ সহগ, পারদের প্রকৃত প্রসারণ সহগ 18 ইন্টু 10⁻⁵ পার কেলভিন বলতে কি বোঝায়? তো এগুলোর একক তো সব পার কেলভিন, তাই না? আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এগুলোর একক সব পার কেলভিন। তোমাকে এটা ধরো জিজ্ঞেস করা হয়েছে যে পারদের প্রকৃত প্রসারণ সহগ, পারদ তরল প্রকৃত প্রসারণ সহগ এত বলতে আমরা কি বুঝবো? তাহলে 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখো, এটা বলতে আমাদের বোঝায় যে যদি প্রকৃত প্রসারণ সহগ 2 মার্কের আসে তাহলে তুমি সংজ্ঞাটা দিয়ে দিবা। প্রথমে সংজ্ঞা দেওয়ার পর তুমি কি লিখবা? তাহলে পারদের প্রকৃত প্রসারণ সহগ এত বলতে বোঝায় যে, এই যে ডট 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 দিয়ে দিলাম, তাহলে প্রশ্নের লেখাটা এখানে লিখবা। বোঝায় যে যে এই যে পারদের তাপমাত্রা, পারদের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, বা আমরা লিখতে পারি যে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে পারদের প্রতি একক আয়তনে বা পারদের 1 মিটার কিউব আয়তনে, প্রতি একক আয়তনে 18 ইন্টু 10⁻⁵ মিটার কিউব প্রকৃত আয়তন প্রসারণ ঘটে, প্রকৃত আয়তন প্রসারণ ঘটে। ঠিক আছে, প্রকৃত আয়তন প্রসারণটা এতটুকু ঘটে, এই জন্যই আয়তন প্রসারণ সহগের মানে। তাহলে তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে মানে 1 মিটার কিউব আয়তনে পারদের আয়তনের প্রকৃত যে প্রসারণটা ঘটে সেটা হচ্ছে এত মিটার কিউব। পারদের প্রকৃত আয়তন প্রসারণ এতটুকু 18 ইন্টু 10⁻⁵ মিটার কিউব ঘটে, এই জন্যই আয়তন প্রসারণ সহগ। এটাই আমরা বলছি যে তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে 1 মিটার কিউব আয়তনে যতটুকু আয়তন প্রসারণ ঘটে সেটাই তো আয়তন প্রসারণ সহগ। তাহলে এবার তোমাকে উল্টা করে বলছে, আয়তন প্রসারণ সহগ বলে দিছে, তাহলে তুমি কি বলবা? তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে 1 মিটার কিউব আয়তনে আয়তন প্রসারণ সহগ বলতেছে, তার মানে এতটুকু কি হইতেছে? আয়তন প্রসারণ হইতেছে, প্রকৃত আয়তন প্রসারণ এতটুকু হইতেছে। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ এতটুকু হইতেছে, এই জন্যই আয়তন প্রসারণ সহগ এটা। ঠিক আছে, কিন্তু এককটা খেয়াল রাখবা, এখানে কিন্তু প্রকৃত আয়তন প্রসারণ যখন তুমি লিখতেছো একক কিন্তু মিটার কিউব, একক কি? মিটার কিউব। ঠিক আছে, এবার আমরা তরলের আপত প্রসারণ সহগ বলতে কি বুঝি এটা একটু দেখি। যে তরলের আপত প্রসারণ সহগ, তরলের আপত প্রসারণ সহগ। তাহলে একটু আগে আমরা এর সূত্র দেখলাম যে গামা এ ইজ ইকুয়াল টু কি? ডেল ভি এ ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল টি। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি যে যখন তাপমাত্রা বৃদ্ধি 1 কেলভিন, মানে তাপমাত্রা যদি 1 কেলভিন আমরা বৃদ্ধি করি, ও V1 1 মিটার কিউব, 1 মিটার কিউব আয়তনে বা প্রতি একক আয়তনে
হয়, যখন দেখো এই দুইটা হয় যে তাপমাত্রা 1 কেলভিন আর আদি আয়তনটা 1 মিটার কিউব, তাহলে আমরা এখান থেকে এই যে সূত্র অনুসারে এখানে V1 এর মান 1 মিটার কিউব, ডেলটির মান বসাবো 1 কেলভিন, তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি যে গামা এ ইজ ইকুয়াল টু ডেল ভি এ, গামা এ ইজ ইকুয়াল টু ডেল ভি এ। তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যতটুকু আপাত প্রসারণ হয় সেটাই হচ্ছে আপাত প্রসারণ সহগ, যতটুকু আপাত প্রসারণ হবে সেটাই হচ্ছে আপাত প্রসারণ সহগ। কখন? যখন তাপমাত্রা 1 কেলভিন বাড়াও প্রতি একক আয়তনে, 1 মিটার কিউব আয়তনে। তো এটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখবো বলো তো? এটাকে যদি লিখি আমরা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তরলের প্রতি একক আয়তনে, তরলের 1 মিটার কিউব আয়তনে বা প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ দেখা যায়, যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ দেখা যায় বা দৃশ্যমান হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ সহগ বলে। ক্লিয়ার সবাই? ঠিক আগেরটার মতোই, কিন্তু এটা আপাত আয়তন প্রসারণ সহগ। তাহলে আপাত যতটুকু আপাত প্রসারণ হয় সেটাই হচ্ছে আপাত প্রসারণ সহগ। কখন? তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যতটুকু আপাত প্রসারণ দেখা যায় সেটাই হচ্ছে আপাত প্রসারণ সহগ। কখন? তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন 1 মিটার কিউব হলে, মানে 1 মিটার কিউব আয়তনে। আচ্ছা, এখন তোমাকে ধরো বলা হয়েছে, আচ্ছা এই যে গামা এ আপাত প্রসারণ, গামা এ এইটা কিন্তু আমাদের এই যে পাত্রের উপাদানের উপর নির্ভরশীল, এবং তরলের প্রকৃতির উপরে নির্ভরশীল, মানে এটা দৃশ্যমান হবে কিনা সেটা কিন্তু পাত্রের উপাদান তরলের উপাদানের উপর নির্ভরশীল। একটু আগে আমরা দেখছি, দেখো যদি এমন কখনো হয় যে তরলের প্রকৃত প্রসারণ, এমন একটা তরল নিছো যে তরলের প্রকৃত প্রসারণ, আর এমন একটা পাত্র নিছো এই দুটো সমান সমান, তখন কিন্তু আপাত প্রসারণ আর দৃশ্যমান হবে না। আপাত প্রসারণ কি দৃশ্যমান হবে সেখানে? না, আপাত প্রসারণ দৃশ্যমান হবে না। আবার যদি এমন হয়, দেখো এই কেসটা যদি হয়, সাধারণত কিন্তু 1 নম্বর কেসটাই ঘটে, যদি এই কেসটা হয় তখন কিন্তু আপাত সংকোচন মনে হবে। তোমার কাছে কি মনে হবে? যে আপাত সংকোচন। তাহলে এই যে পাত্রের উপাদানের উপর এটা নির্ভরশীল আর তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, এটা ঠিক আছে। আপাত প্রসারণ সহগ এটা নির্ভরশীল কতটুকু আপাত প্রসারণ তুমি বুঝতে পারবা, এটা কিন্তু পাত্রের প্রসারণের উপরে নির্ভর করতেছে, আবার তরলের প্রকৃতির উপরেও নির্ভর করতেছে। এখন তোমাকে যদি বলা হয়, ধরো তোমাকে আমি একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কাচের সাপেক্ষে মানে কাচের পাত্রের সাপেক্ষে, কাচের সাপেক্ষে পারদের আপাত প্রসারণ 15 ইন্টু 10⁻⁵ পার কেলভিন বলতে কি বোঝায়, এটা তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, তার মানে কি, এই যে কাঁচ পাত্রে আমরা যদি পারদকে রাখি আর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে প্রতি একক আয়তনে এই পরিমাণ আপাত প্রসারণ হবে। 15 ইন্টু 10⁻⁵ মিটার কিউব আপাত প্রসারণ হবে। আমি কি বুঝাইতে পারছি? এই কাচের সাপেক্ষে বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যদি পারদকে কাচের পাত্রে রাখি তাহলে তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, পারদের প্রতি একক আয়তনে আপাত যে আয়তন প্রসারণটা হবে তার মান হবে 15 ইন্টু 10⁻⁵ মিটার কিউব। 15 ইন্টু 10⁻⁵ মিটার কিউব। আশা করি তোমরা লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে আপাত প্রসারণ আমাদের শেষ। এবার আমরা একটা ব্যতিক্রম ধর্মী প্রসারণ দেখবো, সেটা হচ্ছে পানি। এই যে পানির ব্যতিক্রম ধর্মী প্রসারণ। দেখো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে তাপমাত্রা সাধারণত আমরা এটা জানি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়। সাধারণত আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে, এই যে তাপমাত্রা বৃদ্ধি
মানে কি? আয়তন বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি মানে কি? আয়তন বৃদ্ধি। আর আয়তন বৃদ্ধি মানে ঘনত্ব কি হবে বলতো? আয়তন বৃদ্ধি মানে ঘনত্ব হ্রাস। আয়তন বৃদ্ধি মানে ঘনত্ব হ্রাস। গত ক্লাসে এইটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, আয়তন বৃদ্ধি মানে ঘনত্ব হ্রাস। কেন? এই যে রো ইজ ইকুয়াল টু কি? এম ডিভাইডেড বাই ভি। এম ডিভাইডেড বাই ভি। তাহলে এই যে আয়তন যদি বাড়ে, এই যে আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে ঘনত্ব কমবে। এবং এটাও আমরা জানি উল্টাটাও হয়, তাপমাত্রা যদি আমরা হ্রাস করি, তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস, আয়তন হ্রাস, আয়তন যদি হ্রাস পায় তাহলে ঘনত্ব বৃদ্ধি। ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে। এটা সাধারণত ঘটে, এইটা সাধারণত ঘটে। কিন্তু পানির ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। পানির ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই। কেমন ব্যতিক্রম দেখতে পাই? ধরো মনে করো এখানে 0°C, এই যে একটা পাত্র আছে, এই পাত্রে 0°C তাপমাত্রার পানি আছে। এই পাত্রে আমাদের 0°C তাপমাত্রার পানি আমরা চিন্তা করলাম। তাহলে এখানকার তাপমাত্রা কত? 0°C। এটা হচ্ছে আমাদের পানি। এখন আমি যদি এখানে তাপ দিই, তাহলে এখানে যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি হবে? তাপমাত্রা বাড়বে। এই তাপ দিলে এই পাত্রের তাপমাত্রা বাড়বে। তাপ দিলে ধরো তাপমাত্রা বাড়তেছে, ঠিক আছে। এখন তাপমাত্রা যখন বাড়তেছে, ধরো 0°C থেকে 1°C হলো, 2°C হলো, তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি বাড়ার কথা? আয়তন বৃদ্ধি পাওয়ার কথা, ঘনত্ব হ্রাস পাওয়ার কথা। কিন্তু পানির ক্ষেত্রে এরকমটা হয় না। 4°C পর্যন্ত পানির ক্ষেত্রে এরকমটা হয় না। এটা আমরা 4°C পর্যন্ত, এই যে 4°C। তাহলে তুমি এখানে তাপ দিচ্ছ, এই যে তাপ দিলা, তাপ সরবরাহ করা হইতেছে, তাপ দেওয়া হইতেছে, তাপমাত্রা বাড়তেছে 0.1, 0.2, 0.3, 1°C, 2°C, 3°C, 4°C। এই যে তাপমাত্রা বাড়লো, তাহলে আয়তন বাড়ার কথা কিন্তু না। এই যে 0 থেকে 4°C পর্যন্ত তাপমাত্রা পানির ক্ষেত্রে যখন বাড়ে, তখন এই যে তাপমাত্রা বৃদ্ধি হইতেছে, ওকে ফাইন, তাপমাত্রা বৃদ্ধি, কিন্তু আয়তনটা আর বৃদ্ধি পায় না। আয়তন কি হয়? আয়তন হ্রাস পায় পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে আয়তন হ্রাস। তো পানির ক্ষেত্রে যখন আয়তন হ্রাস পায়, দেখো তখন ঘনত্ব কি হবে? ঘনত্ব, আয়তন হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে 4°C পরে তুমি যদি আরো তাপ দাও, ধরো 4°C তাপমাত্রার পরে আরো তাপ দিচ্ছ, পানিকে আরো তাপ দিচ্ছ, তখন কিন্তু পানি আবার এই যে স্বাভাবিক পদার্থের মতো। তাহলে আরো তাপ দিলা মানে আরো তাপমাত্রা বৃদ্ধি করলা, তাহলে এই যে তাপমাত্রা আরো বৃদ্ধি করতেছো, তাপমাত্রা বৃদ্ধি কত °C গেছো? মনে করো এটা θ°C, ঠিক আছে। 4-এর পরে যে কোনো তাপমাত্রা তুমি যাইতে পারো। ধরো এখানে আমরা বললাম θ°C, 20° হতে পারে, 30° হতে পারে, ঠিক আছে। তো তাপমাত্রা এখন বৃদ্ধি করবা, এখন আয়তন বাড়বে, এখন কিন্তু স্বাভাবিক পদার্থের মতো আয়তন বৃদ্ধি। তো আয়তন বৃদ্ধি পাইলে এখন আবার ঘনত্ব কি হবে? হ্রাস। ঘনত্ব কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে। তো এই যে 0 থেকে 4°C তাপমাত্রায় এইখানেই কিন্তু পানির ব্যতিক্রমধর্মী একটা প্রসারণ আমরা লক্ষ্য করি। কি লক্ষ্য করি? যে তাপ দিলে তাপমাত্রা বাড়ে, তো তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবে আয়তন বাড়ার কথা, কিন্তু এই যে 4°C পর্যন্ত পানির আয়তন বাড়ে না, আয়তন কমতে থাকে। আয়তন কি হয়? কমতে থাকে। আচ্ছা, আর আয়তন কমলে তো ঘনত্ব বাড়বেই। এরপর 4°C পরে আবার স্বাভাবিক, তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়তেছে, আর আয়তন বাড়লে ঘনত্ব হ্রাস পাইতেছে। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এই যে 0°C তাপমাত্রা, আমি পানিকে তাপ দিচ্ছি, আয়তন কমতেছে 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 কমতেছে, 4°C গিয়ে আয়তনটা সর্বনিম্ন, এরপর আবার আয়তন বাড়তেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে 4°C পানি যখন থাকে তখন আয়তন কি হয়? সর্বনিম্ন। এই 4°C তাপমাত্রায় পানির আয়তন হচ্ছে সর্বনিম্ন। পানির আয়তন কি? সর্বনিম্ন। আর পানির আয়তন 4°C সর্বনিম্ন, তার মানে হচ্ছে এখানে ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ। পানির ঘনত্ব সর্বোচ্চ হচ্ছে এখানে। পানির ঘনত্ব 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ। এরপরে দেখো ঘনত্ব আবার হ্রাস পাইতেছে, তাপমাত্রা বাড়াচ্ছে, আরো তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়তেছে, আয়তন বাড়লে ঘনত্ব হ্রাস পাইতেছে। তার মানে এইখানে পানির ঘনত্বটা সর্বোচ্চ, এখানে পানির ঘনত্বটা সর্বোচ্চ 4°C তাপমাত্রায়। দেখো এইটুকু কি আমরা বুঝতে পারলাম? এইটুকু কি আমরা বুঝতে পারলাম? এবার তুমি উল্টা ঘটনাটাও চিন্তা করতে পারো। মনে করো এই যে θ°C, 50°C তাপমাত্রায় পানি আছে, তুমি তাপ বের করে নিচ্ছ, এখান থেকে শক্তি বের করে নিচ্ছ, তাপ বের করতেছো, ও তাপ বর্জন করতেছে, তাহলে তাপমাত্রা হ্রাস পাবে। তাপমাত্রা হ্রাস পাইলে কি হওয়ার কথা? আয়তন হ্রাস পাওয়ার কথা। হ্যাঁ, এখানেও এই যে θ°C থেকে 4°C আসা পর্যন্ত আয়তনটা হ্রাস পাবে।
আয়তন হ্রাস পেলে ঘনত্ব বাড়বে। কিন্তু যখনই এই 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আসবে, তুমি তাপমাত্রা হ্রাস করতেছো, তাহলে তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস হওয়ার কথা, কিন্তু তখন আয়তন আবার বাড়বে, উল্টা ঘটনা হবে। তখন আয়তন আবার কি হবে? আয়তন আবার বাড়বে। এই যে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাবা, তখন আয়তন আবার বাড়বে, কারণ এই 4 ডিগ্রি সেলসিয়াস আয়তনটা কিন্তু সর্বনিম্ন। তাহলে θ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমাচ্ছ, আয়তন কমতেছে 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 কমতেছে, 4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এরপর তাপমাত্রা আরো কমাবা, আয়তন এবার বাড়বে বাড়বে বাড়বে, 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন আবার বাড়বে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস আয়তন সর্বনিম্ন। ঠিক আছে, তুমি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়ায় এদিকে যাও, তাপমাত্রা কমায় এদিকে যাও। 4 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমায় বৃদ্ধি করে উপরের দিকে যাও, কমায় এদিকে যাও, আয়তন বাড়বে। আয়তন কি হবে? বাড়বে। 4 ডিগ্রি সেলসিয়াস আয়তন সর্বনিম্ন। তাপমাত্রা বৃদ্ধি করে সামনের দিকে যাও, তাপমাত্রা কমায় পেছনের দিকে যাও, আয়তন বাড়বে। আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি এইটুকু তোমরা সবাই ক্লিয়ার। এটাই হচ্ছে পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ। পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ, পানির এই যে ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন যদি এখানে খেয়াল করি, দেখো আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায় 2 মার্কের। তো সেই প্রশ্নটা কেমন? তোমাকে যদি বলে এই যে পুরু কাচের গ্লাস, পুরু কাচের গ্লাসে আমরা যদি গরম পানি রাখি, গ্লাসে গরম পানি রাখলে, গরম পানি রাখলে অনেক সময় গ্লাসটি ফেটে যায়, ব্যাখ্যা করো। অনেক সময় গ্লাসটি ফেটে যায়, ব্যাখ্যা করো। তো এটার ব্যাখ্যাটা কি হবে বলো তো? গ্লাসটি ফেটে যায়, ফেটে যায়, এটার ব্যাখ্যা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। আচ্ছা, ব্যাখ্যাটা কি? পুরো একটা কাচের গ্লাস মধ্যে গরম পানি নিবা, তখন দেখো কাচের গ্লাসের ভেতরের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু দ্রুত উত্তপ্ত হয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর বাহিরের অংশের তাপমাত্রা কিন্তু তুলনামূলক তখনও কম থাকবে। তো ভিতরের অংশে তাপমাত্রা যখন বেড়ে যাবে, ভিতরের অংশটা প্রসারিত হবে। আর বাইরের অংশে তাপমাত্রা তুলনামূলক কম, তাহলে বাইরের অংশটাও ততটুকু প্রসারিত হতে পারবে না। এটাকে আমরা বলি অসমতাপীয় প্রসারণ। ভেতরে প্রসারণ বেশি, বাহিরে কিন্তু তেমন কোনো প্রসারণই হচ্ছে না। তাহলে অসমতাপীয় প্রসারণ হওয়ার জন্য এই যে কাচ তো ভঙ্গুর, তাই না? কাচের গ্লাস, কাচ তো ভঙ্গুর। এই অসম প্রসারণের জন্য কাচের গ্লাসটা ফেটে যাবে। এই অসম তাপীয় প্রসারণের জন্য কাচের গ্লাসটা কি হবে? কাচের গ্লাসটা ফেটে যাবে। আবার বলতেছি আমি, তুমি একটা পুরো কাচের গ্লাসে যখন পানি নিবা, গরম পানি যখন নিবা, তখন দেখো ভেতরে কাচের যে ভেতরের অংশ, এটা দ্রুত উত্তপ্ত হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, ফলে এটা প্রসারিত হবে। কিন্তু বাহিরের অংশের তুলনামূলক তাপমাত্রা তখনও কম থাকবে, ফলে বাহিরের অংশটা কিন্তু ততটুকু প্রসারিত হবে না। তো এই যে এটাকে আমরা বলতেছি অসম তাপীয় প্রসারণ। ভিতরের অংশ বেশি প্রসারিত হচ্ছে, বাহিরের অংশ কম প্রসারিত হচ্ছে। এই অসম তাপীয় প্রসারণের জন্য কাচ যেহেতু ভঙ্গুর, ঠিক আছে, ভঙ্গুর পদার্থ, তাহলে কাচের এই গ্লাসটা কিন্তু ফেটে যাবে অসম তাপীয় প্রসারণের জন্য। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম। চলো এখন আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। গ্যাসীয় পদার্থের প্রসারণ, তাহলে গ্যাসীয় পদার্থের প্রসারণ। দেখো তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তন নেই। তাহলে এটা আমরা জানি যে গ্যাসীয় পদার্থের, এই যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আকার ও আয়তন নেই, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। গ্যাসীয় পদার্থের একটা চমৎকার বিষয় হচ্ছে, গ্যাসীয় পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আয়তন দখল করে। রাখা হয় তখন সেই পাত্রের আয়তন, সেই পাত্রের আয়তন দখল করে, আয়তন দখল করে। ঠিক আছে, ধরো এইখানে একটা পাত্র আছে, এই হচ্ছে আমাদের একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমরা গ্যাস রাখছি। ঠিক আছে, এই পাত্রের মধ্যে এই যে এখানে একটা পিস্টন আছে, এটা হচ্ছে আমাদের পিস্টন। তো এই পাত্রের মধ্যে গ্যাস রাখা আছে, এই যে গ্যাস, এই পাত্রের মধ্যে আমরা গ্যাস রাখছি। তো গ্যাস কি করবে? এই পাত্রের পুরো আয়তনটা দখল করে আছে, এই পাত্রের পুরো আয়তনটা গ্যাস দখল করে আছে। তো কতটুকু গ্যাস রাখছি? ধরো এন, এই যে 1 মোল পরিমাণ ধরো গ্যাস রাখছি, আমরা ধরে নিলাম যে 1 মোল পরিমাণ এখানে গ্যাস রাখা আছে। তো এই গ্যাসটাকে আমি এই পাত্রে না রেখে যদি এই রুমের মধ্যে ধরো ছেড়ে দিই, এই পিস্টনটাকে আমি খুলে ফেলে দিলাম, তাহলে এই গ্যাসটা কি হবে? এই পুরো রুমের
মধ্যে কিন্তু ছড়ায় পড়বে, এই পুরো রুমের আয়তনটা কিন্তু দখল করে নিবে। অথবা আমি ধরো এই যে 1 মোল পরিমাণ গ্যাস, এখানে যে গ্যাসটা রাখছি, এই গ্যাসটাকে আমি এই যে বড় একটা পাত্র, এই যে বড় একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা এই গ্যাসটাকে নিয়ে আসলাম। এই যে এখানে ধরো পিস্টন আছে, এই পাত্রের মধ্যে আমরা এই গ্যাসটাকে রেখে দিচ্ছি, এই পাত্রের মধ্যে এই গ্যাসটাকে নিয়ে আসছি। তো এই পাত্রের মধ্যে যখন এই গ্যাসটাকে নিয়ে আসবো, এই 1 মোল গ্যাসটাই কিন্তু এই পুরো পাত্রের আয়তন দখল করে থাকবে, এই পুরো পাত্রের আয়তনটা দখল করে থাকবে। এখানে কিন্তু এই যে 1 মোল গ্যাসই আছে, আমরা কিন্তু অতিরিক্ত কোনো গ্যাস দিইনি। এই যে এই পাত্রের গ্যাসটাকেই এই পাত্রের মধ্যে দিচ্ছি, তাহলে এই পাত্রে পুরো আয়তনটা দখল করে ফেলবে এই 1 মোল গ্যাস, এই 1 মোল গ্যাস পুরো আয়তনটা দখল করে ফেলবে। এখন দেখো এই পাত্র থেকে ওই পাত্র নিয়ে গেলে আসলে কি ঘটলো, দেখো আমি কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ করি নাই, গ্যাসের পরিমাণ কোনো চেঞ্জ করি নাই, জাস্ট পাত্র চেঞ্জ করছি, তার মানে আয়তন চেঞ্জ করছি। তাহলে দেখো এখানে গ্যাসটার কি ছিল, আয়তন কম ছিল, এই পাত্রে যখন ছিল আয়তন কম, এই যে আয়তন কম ছিল। আর এই পাত্রে যখন নিয়ে গেছি পুরো আয়তন দখল করে ফেলছে, তাহলে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, গ্যাসের আয়তন কিন্তু বাড়ছে, কারণ পাত্রের পুরো আয়তন দখল করছে। তো গ্যাসের আয়তন বাড়লে যে ঘটনাটা ঘটছে, দেখো এখানে গ্যাসের অণুগুলো কিন্তু পরস্পর থেকে আরো দূরে দূরে চলে গেছে, মানে চাপ কমে গেছে, এখানে গ্যাসের চাপ কমে গেছে। গ্যাস যে গিয়ে এই যে পাত্রের দেয়ালে যে ধাক্কা দিবে, ধাক্কার পরিমাণ কমে গেছে, কারণ দেয়ালগুলো এখন দূরে দূরে আছে। ঠিক আছে, এখানে কি দেয়ালটা কাছাকাছি ছিল, ছোট পাত্র ছিল, দেয়ালটা কাছাকাছি ছিল, বেশি বেশি ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কি তোমরা চাপ বলি, তাই না? তো এই ধাক্কা, এই যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ধাক্কা, এটাই তো চাপ। তাহলে এখানে কিন্তু চাপের পরিমাণ কমে গেছে, এখানে অণুগুলোর চাপের পরিমাণ কিন্তু কমে গেছে। তাহলে এইখানে আসলে চাপ কমে গেছে, আয়তন বাড়ার কারণে চাপ এখানে কম, এখানে চাপ কম। আর এখানে কি, এখানে যেহেতু আয়তন কম ছিল তুলনামূলক, ওর থেকে এখানে চাপ বেশি, এখানে তুলনামূলক কি চাপ বেশি। তার মানে আমরা একটা জিনিস কিন্তু বলতেই পারি যে এই যে আয়তনের সাথে কার সম্পর্ক, চাপের, আয়তনের সাথে কার সম্পর্ক, এখানে চাপের। তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু চাপকেও বিবেচনায় নিতে হবে, তাপমাত্রা তো বিবেচনায় থাকবেই, তাপমাত্রা কারণে তো গ্যাসের প্রসারণ হবেই, তাপ দিলে তো গ্যাসের প্রসারণ হবে, সেটা তো আমরা বিবেচনা করবোই। কিন্তু তার সাথে সাথে আমাদের কি বিবেচনা করতে হবে, চাপ, চাপ এই যে গ্যাসের ক্ষেত্রে, কারণ আয়তন বৃদ্ধি বা আয়তন হ্রাস পাওয়ার সাথে সাথে এই যে চাপেরও কিন্তু কম বেশি হয়, তাই না? তাহলে এই চাপের ব্যাপারটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ্যাসের প্রসারণ, এই যে গ্যাসের প্রসারণ চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই না? গ্যাসের প্রসারণ, নির্দিষ্ট ভাবে গ্যাসের প্রসারণ আর কি, মানে গ্যাসের পরিমাণ যদি চেঞ্জ না করি, গ্যাসের প্রসারণ চাপ ও তাপমাত্রা উভয়ের উপর কিন্তু নির্ভরশীল, চাপ ও তাপমাত্রা উভয়ের উপর নির্ভরশীল, তাই তো? উভয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, যেহেতু উভয়ের উপর নির্ভরশীল, এবার আমরা কি করব, একবার চাপটাকে স্থির রাখবো, চাপ স্থির রেখে একবার গ্যাসের প্রসারণটা দেখবো, আর একবার তাপমাত্রাটাকে স্থির রেখে গ্যাসের প্রসারণটা দেখবো, যে তাপমাত্রাকে স্থির রেখে গ্যাসের প্রসারণ কেমন হয়, মানে চাপের সাথে গ্যাসের প্রসারণের সম্পর্ক কি, যেটা আমরা অলরেডি দেখলাম আর কি। তো এটা আবার আমরা দেখবো। আরেকবার কি করবো, চাপকে স্থির রাখবো, চাপকে স্থির রেখে আমাদের এখানে যেটা মূল পড়া, যে তাপমাত্রা চেঞ্জ করলে গ্যাসের প্রসারণটা কেমন হয়, তাপমাত্রা চেঞ্জ করলে গ্যাসের প্রসারণটা কেমন হয়। তাহলে প্রথমে দেখো, প্রথমে যদি আমরা দেখি যে স্থির তাপমাত্রায়, প্রথমে আমরা স্থির তাপমাত্রা আমরা চেঞ্জ করব না, এই যে স্থির তাপমাত্রায় তাপমাত্রা চেঞ্জ করব না, নির্দিষ্ট ভর বা নির্দিষ্ট পরিমাণ, তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আসলে কি ঘটনাটা ঘটে গ্যাসের ক্ষেত্রে। তো এটা কিন্তু আমরা একটু আগেই দেখলাম, এখানে এটাই কিন্তু আমরা একটু দেখলাম। দেখো এখানে গ্যাসের পরিমাণ চেঞ্জ করে নেই, এন মোল গ্যাস, এখানে যতটুকু গ্যাস ছিল এখানেও কিন্তু এন মোল গ্যাস, ঠিক ততটুকুই গ্যাস আছে, এখানে যতটুকু গ্যাস ছিল এখানে ঠিক ততটুকুই গ্যাস আছে। তাপমাত্রাও কিন্তু আমরা চেঞ্জ করি নাই, তাপমাত্রা চেঞ্জ করছি না, এখানেও তাপমাত্রা যায়, এখানেও তাপমাত্রা যায়, আমরা কিন্তু তাপমাত্রা চেঞ্জ করি নাই, শুধু গ্যাসটাকে এই পাত্র থেকে এই পাত্রে নিয়ে আসছিলাম আমরা। তাহলে তাপমাত্রাও স্থির আছে, গ্যাসের পরিমাণও স্থির আছে। তাহলে এখানে যদি থাকে এটা, তাহলে আমরা কি পাইছি, দেখো তো, গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক পাইছি না আমরা, গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক হইছে, গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ আয়তন যেখানে বেশি সেখানে চাপ কম, আর চাপ যেখানে বেশি সেখানে আয়তন কম। এই যে দেখো, ঠিক আছে, এখানে চাপ কম মানে আয়তন বেশি, এখানে চাপ বেশি মানে আয়তন কম, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটাই আমরা পাইছি স্থির তাপমাত্রায় এই নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আয়তন আর চাপের সম্পর্ক। তাহলে গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এটাই আসলে পরবর্তীতে বয়েলের সূত্র, এটাই আসলে আমাদের বয়েলের সূত্র, যেটা তোমরা কলেজে উঠে পড়বা, এটাকে বলা হয় বয়েলের সূত্র। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো
গ্যাসের আয়তন, মনে করি গ্যাসের আয়তন যদি ভি হয় আর গ্যাসের চাপ যদি পি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে ভি গ্যাসের আয়তন, এটা হচ্ছে গ্যাসের চাপ, এই যে পি এর ব্যস্তানুপাতিক, এর ব্যস্তানুপাতিক। কখন? যখন তাপমাত্রা স্থির থাকে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তাপমাত্রা স্থির থাকতে হবে আর গ্যাসের ভরটা চেঞ্জ হওয়া যাবে না। নতুন করে আমি কোনো গ্যাস অ্যাড করি নাই, ওখান থেকে কোনো গ্যাস বের করি নাই, এই পাত্রে যতটুকু ছিল ওই পাত্রেও কিন্তু আমি ঠিক ততটুকু গ্যাসই দিছি। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপ বেশি হলে আয়তন কম হবে আর চাপ কম হলে আয়তন সেখানে বেশি হবে। এবার খেয়াল করো, আমরা যদি এবার স্থির চাপটাকে এবার স্থির করে ফেললাম, এবার আমরা তাপমাত্রার সাথে সম্পর্কটা দেখতে চাই। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস, ঠিক আছে, আমরা গ্যাসের ভর কম বেশি করবো না, ঠিক আছে, গ্যাসের পরিমাণ কম বেশি করবো না নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। তো চাপ স্থির রাখলাম, দেখো চাপ স্থির রাখছি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সম্পর্কটা কেমন হয়? এই ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে গ্যাসের আয়তন, এই যে গ্যাসের আয়তন হবে, গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা মানে কি? পরম তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলের তাপমাত্রা। তাহলে পরম তাপমাত্রার সমানুপাতিক, কেলভিন স্কেলকে কিন্তু আমরা পরম স্কেলও বলি, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম প্রথম ক্লাসে। তাহলে পরম তাপমাত্রার সমানুপাতিক মানে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক, এই যে কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক, কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। যেহেতু ক্যালভিন স্কেলকে আমরা পরম স্কেল বলি, এই জন্য ক্যালভিন স্কেলের তাপমাত্রাকে পরম তাপমাত্রা আমরা বলি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এই যে গ্যাসের আয়তন যদি ভি হয় আর ক্যালভিন স্কেলের যে তাপমাত্রা বা পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে আমরা লিখতে পারি এই যে ভি সমানুপাতিক হচ্ছে টি। অর্থাৎ টি যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে, মানে তাপমাত্রা যদি বাড়াও তাহলে আয়তন বাড়বে। তো এটা তো আমরা জানি, তাপমাত্রা বাড়ালে কি হবে? আয়তন বাড়বে। আর তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পাবে, ঠিক আছে, সেটা কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে আর তাপমাত্রা হ্রাস করলে আয়তন কি হবে? কমবে। তাপমাত্রা হ্রাস করলে আয়তন কমবে, ব্যতিক্রম আছে দু একটা, ঠিক আছে। এখন এখানে কখন এইটা, যেহেতু গ্যাসের ক্ষেত্রে এটা চাপ এবং তাপমাত্রা উভয়ের উপর নির্ভরশীল, এই জন্য দেখো গ্যাসের ক্ষেত্রে এবার চাপটাকে আমরা স্থির রাখছি, চাপটাকে স্থির রেখে আমরা আয়তনের সাথে এই তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা দেখতেছি। তাহলে তাপমাত্রা বাড়াইলে এবার আয়তন বাড়বে, তাপমাত্রা বাড়াইলে আয়তন কি হবে? আয়তন বাড়বে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি এই দুটাকে কম্বাইন করে ফেলো, এই দুটো অনুপাতকে যদি কম্বাইন করে ফেলো, তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে দেখো ভি উপরে টি নিচে হচ্ছে পি, ঠিক আছে। এই দুটো অনুপাতকে আমরা কম্বাইন করে ফেললাম, তাহলে এখান থেকে সমানুপাতিক সাইন উঠে দিলে আমরা কি পাবো? একটা ধ্রুবক পাবো। ধরো কে, এই যে কে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, এই কে সমানুপাতিক ধ্রুবক, এখানে কে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। এটা কিন্তু আমরা শুধু গ্যাসের জন্য করতেছি। আর এই যে সূত্র, এই সূত্রের কথা বললাম না, এই সূত্রটাকে আমরা চার্লসের সূত্র বলি, এটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র আসলে অ্যাকচুয়াল বিবৃতিটা এটা না, চার্লসের সূত্র থেকে এটা আসলে নিয়ে আসা যায়, মানে অনুসিদ্ধান্তর মতো চার্লসের সূত্র থেকে এই ব্যাপারটা আসে। আচ্ছা, এখন তো কে হচ্ছে আমাদের এখানে সমানুপাতিক ধ্রুবক। এখন এখানে খেয়াল করো, এক মোল গ্যাসের জন্য যদি আমরা বলি এক মোল গ্যাস, এক মোল গ্যাসের ক্ষেত্রে এই কে এর মান, এক মোল গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এই কে ইজ ইকুয়াল টু হচ্ছে আর, আর এর পরিচয় কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর কি মোলার গ্যাস ধ্রুবক বলা হয় আর কি, ঠিক আছে। এগুলো নিয়ে ডিটেলস পড়াশোনা করবা পরে। মোলার গ্যাস ধ্রুবক বা একে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক, একে কি বলা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক তার মানে হচ্ছে যে কোনো গ্যাসের জন্য এই ধ্রুবকের মান চেঞ্জ হয় না, বা এটা কোনো কিছুর উপরে এরকম নির্ভরশীল না। তাহলে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, সকল গ্যাসের জন্য এই ধ্রুবকের মান কিন্তু একই থাকবে। আচ্ছা, এবার এই ধ্রুবকের মানটা কত? এই আর এর মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এবার দেখো, তাহলে এক মোল গ্যাসের জন্য এই সমীকরণটাকে তুমি লিখতে পারো, এই কে এর জায়গায় আর বসাইতে পারো। যদি এন মোল গ্যাস হয়, কত মোল গ্যাস? এন মোল গ্যাস, ধরো এন মোল গ্যাসের কথা বলছে, যদি এন মোল গ্যাস হয় তাহলে তুমি কি লিখবা? তাহলে এখানে লিখলাম আমরা যে এন মোল গ্যাসের ক্ষেত্রে, এই যে এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের ক্ষেত্রে, ধরো 1 মোল নাই, 2 মোল আছে, 5 মোল আছে, বা 2.5 মোল আছে, এন মোল গ্যাসের ক্ষেত্রে এই কে ইজ ইকুয়াল টু হবে এন ইন্টু আর, কে ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু আর। তাহলে এই সমীকরণে আমরা কে এর মান যদি বসাই দেই তাহলে পাচ্ছি এখান থেকে, সুতরাং আমরা এখানে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু, এই যে কে এর জায়গায় বসাইলাম এন আর,
উপরে টি নিচে হচ্ছে পি, এই পি কে যদি এই সাইডে নিয়ে আসো তাহলে পিভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাকে আমরা বলতেছি আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকে আমাদের বইয়ে কি বলা আছে, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে এটা, আদর্শ গ্যাসের সমীকরণ। তো এগুলো নিয়ে ডিটেলস পড়াশোনা তোমাদের কলেজ লাইফে আছে, এখানে আমরা এত বেশি কথা বলবো না, ঠিক আছে? তোমাদের কলেজ লাইফে এগুলো নিয়ে ডিটেলস পড়াশোনা আছে, কলেজে যখন উঠবা এগুলো নিয়ে কিন্তু ডিটেলস পড়াশোনা হবে। তাহলে এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, যেখানে পি কি, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি কি গ্যাসের আয়তন, এন কি মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, এর মান নির্দিষ্ট 8.314 জুল পার মোল পার ক্যালভিন। এখান থেকে তুমি চাইলে আর একক বের করতে পারো। টি হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা বা পরম স্কেলের তাপমাত্রা। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এবার দেখো এই যে মোল সংখ্যা কিভাবে বের করে, এটা তোমরা জানো, এই যে এন মোল সংখ্যা, এটা কেমিস্ট্রিতে শিখছো। তাহলে মোল সংখ্যা এন হচ্ছে মোল সংখ্যা, তাহলে এন সমান সমান হচ্ছে এই যে ডাব্লিউ ভাগ ক্যাপিটাল এম, ডাব্লিউ ভাগ ক্যাপিটাল এম। ডাব্লিউ কি, গ্যাসের প্রদত্ত ভর, কতটুকু গ্যাস দেওয়া আছে, তোমাকে ধরো একটা পাত্র দিয়েছে, এই পাত্রের মধ্যে কতটুকু গ্যাস দেওয়া আছে, সেই গ্যাস প্রদত্ত গ্যাসের ভর। আর এম হচ্ছে ওই গ্যাসটার আণবিক ভর, ওই গ্যাসটার আণবিক ভর। বা এটাকে আমরা বের করতে পারি এই যে অনুর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অনুর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.02 ইন্টু 10⁻23, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অনুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েও মোল সংখ্যা পাই। এটা কেমিস্ট্রিতে তোমরা এই সূত্র পড়ছো, কেমিস্ট্রি হচ্ছে একদম প্রাণ বলা যায় এই সূত্র, ঠিক আছে? তাহলে গ্যাসের প্রদত্ত ভর ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর, অথবা গ্যাসের অনুর সংখ্যা, প্রদত্ত গ্যাসের যে অনুর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এটা দিয়ে কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারি, এই মোল সংখ্যা বের করতে পারি, জেনে রাখলাই, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, গ্যাসের আয়তন প্রসারণ সহগ, গ্যাসের আয়তন প্রসারণ সহগ অবশ্যই স্থির চাপে, স্থির চাপে, কারণ এখানে আমরা তাপমাত্রা বাড়লে যে গ্যাস প্রসারিত হয় এইটা নিয়ে আসলে আমাদের কনসার্ন বেশি। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ সহগ স্থির চাপে, চাপটাকে আমরা কি রাখলাম, স্থির রাখলাম। গ্যাসের আয়তন প্রসারণ সহগ স্থির চাপে, ঠিক আছে? চাপটাকে আমরা স্থির রাখলাম। এবার এখানে খেয়াল করো, এখান থেকে গ্যাসের আয়তন প্রসারণ সহগ স্থির চাপে। তাহলে আমরা একটা পাত্র চিন্তা করো, তুমি মনে করো এই হচ্ছে একটা পাত্র, এই ধরো পাত্রে একটা পিস্টন আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা পিস্টন। তো এই পিস্টনের মধ্যে আমরা কি রাখছি, এই পাত্রের মধ্যে আমরা রাখছি হচ্ছে গ্যাস, এই যে পাত্রের মধ্যে গ্যাস রাখা আছে, এই পাত্রের মধ্যে গ্যাস রাখা আছে। এখন তুমি ধরে নাও যে মনে করি যে এই পাত্রে যে গ্যাসটা রাখা আছে, এখন এই গ্যাসের এখানে একটা চাপ আছে। তো আমরা তো বলছি স্থির চাপ, আমরা শুধু তাপমাত্রার কারণে গ্যাসের আয়তন প্রসারণটা দেখতে চাই, চাপটাকে আমরা চেঞ্জ করব না। তাহলে ধরো এখানে যে চাপ, এটা ধরো পি, এখানে গ্যাসের যে আয়তন, তো সম্পূর্ণ পাত্রের আয়তনটাই তো দখল করে আছে, গ্যাসের যে আয়তন ধরো V1, এখানে যে পরিমাণ গ্যাস আছে এটাকে বললাম এন মোল গ্যাস। তো গ্যাসের পরিমাণও কিন্তু আমরা চেঞ্জ করব না, গ্যাসের পরিমাণও আমরা চেঞ্জ করব না। আর এখানকার যে তাপমাত্রা, ধরো পরম তাপমাত্রা ক্যালভিন স্কেলের তাপমাত্রা T1, আর মোলার গ্যাস ধ্রুবক এটা তো সবসময় একই, আর মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এই পাত্রে আমাদের যে গ্যাস আছে, এখানে গ্যাসটার যে চাপ এটা হচ্ছে পি, আয়তন V1, কারণ আয়তনটা চেঞ্জ হবে এই জন্য V1 ধরছি, চাপকে আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? এখানে যে গ্যাসের পরিমাণ মোল সংখ্যা N, আর তাপমাত্রা T1, তাপমাত্রা তো আমরা চেঞ্জ করব। এখন আমরা যদি এখানে তাপ দেই, এখানে যদি তাপ দেই, তাহলে তাপ দিলে কি হবে, তাপমাত্রা বাড়বে। তাহলে তাপ দিলে, এই যে তাপ দিলে তাপমাত্রা বাড়বে, তাপ দিলে আমাদের তাপমাত্রা বাড়বে। তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় গ্যাসের আয়তনটা কি হবে, গ্যাসের আয়তনটা কিন্তু বাড়বে, ঠিক আছে? গ্যাসের আয়তন বাড়বে, তাহলে তাপ দিলে গ্যাসের আয়তন বাড়বে। তাহলে এই ধরো আমরা এই পাত্র, আমাদের পাত্র কিন্তু এটাই আছে, পাত্র চেঞ্জ করিনি, ঠিক আছে? পাত্র চেঞ্জ করে দেখে মনে হইতেছে হয়তো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু পাত্র আমরা চেঞ্জ করি নাই, ঠিক আছে? পাত্র একই আছে, আমরা তাপ দিছি, এই যে তাপ দেওয়া হয়েছে, এটাকে তাপ সরবরাহ করা হয়েছে। তাহলে তাপ সরবরাহ করলে তাপমাত্রা চেঞ্জ হবে। প্রথম কথা, তাপ সরবরাহ করলে কে চেঞ্জ হবে, তাপমাত্রা। এই যে তাপমাত্রা হয়ে গেল T2, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত হয়েছে T2। মোল সংখ্যাকে চেঞ্জ করছি, অর্থাৎ গ্যাসের পরিমাণকে চেঞ্জ করছি আমরা না, এখানে N, এখানেও N, তাহলে এখানেও N। দেখো তাপমাত্রা বাড়াইছি, গ্যাসের আয়তন চেঞ্জ হয়েছে, তাহলে আয়তন বেড়ে গেছে, তাহলে এটাকে আমরা বললাম V2। এই যে গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে হয়েছে V2। চাপকে আমরা স্থির রাখছি, চাপ এখানে আসলে চেঞ্জ হয় নাই, গ্যাসের আয়তনটা বেড়ে চাপটাকে আবার ব্যালেন্স করে ফেলছে, গ্যাসের আয়তনটা বেড়ে চাপটাকে আবার কি করে ফেলছে, ব্যালেন্স করে ফেলছে। তাহলে চাপ আসলে এখানে বাড়ে নাই, ঠিক আছে? চাপ এই জায়গায় বাড়ে নাই। তো এখানেও মোলার গ্যাস ধ্রুবক কত, এখানেও মোলার গ্যাস ধ্রুবক আর, মোলার গ্যাস ধ্রুবক আর, এটাও কি বোঝা গেল? তাহলে একটা পাত্রে আমাদের গ্যাস ছিল, আমরা ধরে নিচ্ছি এখানে চাপ P1 কেন ধরে নেই, আমরা চাপটাকে আসলে স্থির রাখবো। যে স্থির চাপে তাপমাত্রা বাড়লে আয়তনটা কিভাবে প্রসারিত হয় এইটাই আমরা আসলে দেখতেছি, এটার হিসাব নিকাশি আমরা করতেছি।
তাহলে এখানকার তাপমাত্রা ছিল T1, তো এখন যে আয়তন এটা হচ্ছে V1, আর এখানে গ্যাসের যে পরিমাণ N মোল গ্যাস আছে। তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে T2, আয়তনটা বেড়ে যাবে, V2 হয়ে গেছে। চাপ স্থির রাখছে, আয়তন বেড়ে চাপটাকে ব্যালেন্স করে ফেলছে, আর মোল সংখ্যা চেঞ্জ করে নেই, তাহলে চাপ আর ভর সেম আছে, বা মোল সংখ্যা চেঞ্জ আছে। আর এবার খেয়াল করো, এই যে এই চিত্রের ক্ষেত্রে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, তাহলে এটাকে আমরা বললাম প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা এটাকে আমরা বললাম চূড়ান্ত অবস্থা। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই অবস্থায় আসছে, চূড়ান্ত অবস্থা। এবার এখান থেকে প্রাথমিক অবস্থায় দেখো আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, চূড়ান্ত অবস্থায় একটা ইকুয়েশন লিখতে পারি, লিখে ফেলো। তাহলে প্রাথমিক অবস্থায় দেখো এখান থেকে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আমরা শিখছি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে V1 T1, এন আর আর পি এগুলো কিন্তু একই, এখানেও আর যা এখানেও আর তাই, এখানেও গ্যাসের পরিমাণ যা এখানেও গ্যাসের পরিমাণ তাই, এখানেও চাপ যা এখানেও কিন্তু চাপ তাই। তাহলে এখান থেকে দেখো আমরা একটা সূত্র লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো, 1 নম্বর সমীকরণ। চূড়ান্ত অবস্থায় আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে এখানে V2 এই জায়গায় T2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সমীকরণ 2 বিয়োগ 1 করো, সমীকরণ 2 বিয়োগ 1, তাহলে এখানে সমীকরণ 2 বিয়োগ 1 করে পাই, এই যে সমীকরণ 2 বিয়োগ 1 করে, সমীকরণ 2 বিয়োগ 1 করে, তাহলে দেখো কি পাও, PV2 মাইনাস PV1 এনআর T2 মাইনাস এনআর T1, তাহলে এখান থেকে তুমি কি পি কমন নিতে পারো, পি কমন নিলে V2 মাইনাস V1, এখান থেকে এনআর কমন নাও T2 মাইনাস T1, ঠিক আছে, এনআর কমন নিলে T2 মাইনাস T1, এটা তুমি পাইতেছো। আচ্ছা, এখন এই যে এটা পাইলা, এটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করো, ধরো এটাকে আমরা বললাম 3, সমীকরণ নাম্বার 3, এটা হচ্ছে সমীকরণ 3। পরের স্লাইডে আমরা চলে যাই। তাহলে সমীকরণ 3কে, এই সমীকরণ 3কে আমরা 1 নম্বর দ্বারা ভাগ করব, 1 দ্বারা ভাগ করে, ঠিক আছে। সমীকরণ 3 আমরা কি পাইছি, P V2 মাইনাস V1, আর এখানে পাইলাম আমরা এনআর কমন, তাহলে T2 মাইনাস T1। 1 নম্বর দ্বারা যদি ভাগ করো, দেখো 1 নম্বর দ্বারা যদি ভাগ করো তাহলে কি ঘটনা ঘটবে, 1 নম্বর সমীকরণে আসলে কে ছিল, 1 নম্বর সমীকরণ, এখানে খেয়াল করো 1 নম্বর সমীকরণ P V1 ইজ ইকুয়াল টু এনআর T1, তাহলে 1 নম্বর দ্বারা যদি ভাগ করো, এখানে হচ্ছে P V1, এখানে এনআর T1, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো P P কাটাকাটি, এই যে উপরে P নিচে P কাটাকাটি, এনআর এনআর কাটাকাটি, তাহলে এখান থেকে তুমি কি পাইলা, এখান থেকে যেটা পাইলা V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই হচ্ছে T1, ঠিক আছে। এইটুকু কি বুঝলাম আমরা? আচ্ছা, এইটুকু আমরা পাইলাম, এইটুকু আমরা পাইলাম। আচ্ছা, এটা থাক এখানে। এখন তুমি এইদিকে মনোযোগ দাও, গ্যাসের আয়তন প্রসারণ যে সহগ, গ্যাসের আয়তন প্রসারণ সহগ অবশ্যই স্থির চাপে, চাপটাকে কিন্তু আমরা স্থির রাখছি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ যে সহগ, গ্যাসের এখানে আয়তন প্রসারিত হয়েছে, আয়তন প্রসারণ সহগকে আমরা সাধারণত গামা দ্বারা দেখাই, কিন্তু এখানে আমাদের বইপত্রে আয়তন প্রসারণ সহগটাকে বিটা দ্বারা দেখাইছে, এই যে বিটা পি। তো বিটা পি দ্বারা কি বোঝাচ্ছে, এই যে পি দ্বারা বোঝাচ্ছে স্থির চাপে, স্থির চাপে, ঠিক আছে। তো সাধারণত আমরা আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা দেখাই, তো আমাদের বইয়ে যেহেতু বিটা পি দ্বারা দেখাইছে, তো আমরা বিটা পি লিখলাম। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বিটা পি হলে, তাহলে আয়তন প্রসারণ সহগ দেখো, আয়তন প্রসারণ সহগ গামা সমান সমান আমরা কি জানতাম, ডেল ভি ডিভাইডেড বাই V1 ডেল টি, এটা হলো সূত্র। তো এখানে এই যে জাস্ট গামার জায়গায় আমরা বিটা পি লিখবো, গামার জায়গায় আমরা কি লিখবো, বিটা পি লিখবো, তাহলে গামার জায়গায় শুধু আমরা বিটা পি লিখবো, এই তো। তাহলে বিটা পি, এই যে আয়তন প্রসারণ সহগ বিটা পি ইজ ইকুয়াল টু ডেল ভি, এই যে আয়তনের যে প্রসারণ হয়েছে, আয়তন যতটুকু বৃদ্ধি হয়েছে, তাহলে আয়তন তো বাড়ছে আমার তাপমাত্রা বাড়ার কারণে, ডিভাইডেড বাই আদি আয়তন V1, তাপমাত্রা পার্থক্য হচ্ছে ডেল টি, তাপমাত্রা বাড়াইছি আমি ডেল টি। এবার এখানে খেয়াল করো, ডেল ভির পরিবর্তে তুমি কি লিখতে পারো, V2 মাইনাস V1, এটা হচ্ছে আমাদের ডেল ভি, V2 মাইনাস V1, চূড়ান্ত আয়তন মাইনাস আদি আয়তন, এগুলো আমরা শিখে আসছি। V1 আর ডেল টির পরিবর্তে তুমি লিখতে পারো T2 মাইনাস T1, ঠিক আছে। এবার তুমি এই জায়গায় তাকাও, এই যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, এই যে V2 মাইনাস V1, এই যে অংশটুকু ডিভাইডেড বাই V1, এর পরিবর্তে তুমি বসাইতে পারো T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1। তাহলে এর পরিবর্তে আমরা যদি এটা বসাই এখানে, তাহলে T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1, এখানে আগে থেকেই নিচে কিন্তু T2 মাইনাস T1 আছে, তাহলে এই T2 মাইনাস T1, এই T2 মাইনাস T1 কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি, আমরা ফাইনালি এখানে যেটা পাবো, এই যে গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ বিটা পি ইজ ইকুয়াল টু 1/T1, 1/T1। T1 আমাদের কি ছিল,
T1 আমাদের ছিল, এই যে T1 এটা আমাদের ছিল কিন্তু গ্যাসের আদি তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা বা আদি তাপমাত্রা, এটা আমাদের ছিল গ্যাসের আদি তাপমাত্রা। তো এই সম্পর্কটা থেকে আমরা আসলে কি বুঝতে পারতেছি, যে গ্যাসের আদি তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক নিচে আছে, গ্যাসের আদি তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ তখন কম হবে, মানে গ্যাসের আয়তন প্রসারণ সহগটা কম হবে। আর গ্যাসের আদি তাপমাত্রা যদি কম থাকে, গ্যাসের আদি তাপমাত্রাটা কম ছিল, তখন স্থির চাপে যে আয়তন প্রসারণ সহগ এইটা বেশি হবে। তাহলে এইটা কিন্তু আমরা মাথায় রাখবো। তাহলে কি মাথায় রাখবো, গ্যাসের আদি তাপমাত্রা মানে T1, গ্যাসের আদি তাপমাত্রা কম হলে স্থির চাপে, এই যে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ বেশি হবে, আয়তন প্রসারণ সহগ বেশি হবে। এই সম্পর্ক থেকে আমরা এটা পাইলাম, বেশি হবে। উল্টাটাও হবে, ঠিক আছে। গ্যাসের আদি তাপমাত্রা বেশি হলে মানে T1 যদি বেশি হয় তখন কিন্তু বিটা পি কমে যাবে, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ তখন কম হবে। তাহলে আদি তাপমাত্রা যখন তাপমাত্রা বেশি তখন গ্যাসের প্রসারণ কিন্তু বেশি হবে, প্রসারণ সহগটা বেশি হবে, সরি। তাহলে যখন আদি তাপমাত্রা বেশি তখন গ্যাসের প্রসারণ সহগ কম, তখন গ্যাস কম প্রসারিত হবে। আর যখন গ্যাসের আদি তাপমাত্রাটা কম ছিল তখন গ্যাসের প্রসারণ সহগ বেশি হবে, প্রসারণ সহগের মানটা তখন বেশি হবে। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পারলা। এটাই ছিল আজকে আমাদের ক্লাস, ঠিক আছে, যে তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ। আশা করি আমরা ক্লাসটা ঠিকঠাক মতো সবাই বুঝতে পারছি। যদি আমরা কোথাও একটু সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে যে এই জায়গায় বুঝতে সমস্যা, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার, ঠিক আছে। আমরা চেষ্টা করব। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, বাসায় একটু প্র্যাকটিস করো, বাসায় একটু নোট করো, বাসায় বেশি বেশি পড়াশোনা করো, দেখবা ফিজিক্স সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।